এপ্রিল ফুল বানালাম। আজ হলো এপ্রিল ফুল ডে, মানে আজ একে অপরকে বোকা বানানোর দিবস। আজ চিংকি গাট্টুর আগেই জেগে যায়, আর ওর মাথায় একটা বদমাশি প্ল্যান চলছিল। আগের বছরের এপ্রিল ফুল ডেতে গাট্টু আমাকে প্র্যাঙ্ক করেছিল, কিন্তু এই বছর আমি ওকে প্র্যাঙ্ক করব, তাও একবার না অনেকবার। সবার আগে চিংকি ব্যাগ থেকে ওর ব্ল্যাঙ্ক শিটগুলো বের করে, তারপর স্টাডি টেবিলে রাখা একটা পেন তুলে নেয়, তারপর সোজা চলে যায় মায়ের কাছে। মা, এই সাদা কাগজে একটু সই করে দাও না। সই চাই? তবে কেন? মা, আমি একটা আর্ট প্রজেক্ট করছি, আর তার জন্য আমার ফ্যামিলি ফ্রেন্ড সবার সই চাই। মিথ্যে কথা বলছিস না তো চিংকি? না মা, আমি একদম সত্যি বলছি। আমার এই সইগুলো আর্ট প্রজেক্টের জন্যই দরকার। ঠিক আছে। মা তারপর একটার পর একটা সব ব্ল্যাঙ্ক শিটে সই করে দেয়। এই নে মা, হয়ে গেছে সাইন। এখন আমি আর বাবা শপিং করতে মার্কেট যাচ্ছি। ওকে মা। ব্ল্যাঙ্ক শিটে সই করানোর পরে চিংকি ওতে কিছু একটা লিখতে বসে যায়, আর কিছুক্ষণের মধ্যেই লেখার কাজও শেষ হয়ে যায়। প্রত্যেক শিটে লেখা ছিল চিংকিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে, আর তার নিচে লেখা থাকে মায়ের সাইন, যেটা চিংকি আগের থেকে নিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পরে গাট্টুর ঘুম ভেঙে যায়, আর ও স্নান করার জন্য বাথরুমে যায়। আর ওদিকে চিংকি ও টাওয়েলে গ্লিটার লাগানোর কাজ শুরু করে দেয়। চিংকি, আমার টাওয়েলটা দিও তো। এবার আসবে আসল মজা। এই নে গাট্টু। গাট্টু গ্লিটারে ভরা সেই টাওয়েল দিয়ে মুখ মুছতে লাগে। ও তো বুঝতেও পারে না যে সব গ্লিটার ওর শরীরে আটকে গেছে। যখন গাট্টু নিজেকে আয়নায় দেখে তো অবাক হয়ে যায়। ও নো, এটা কি হলো? এমন মনে হচ্ছে যেন কেউ গিফট র্যাপ করে দিয়েছে। এপ্রিল ফুল বানালাম, আমার দারুণ মজা লাগলো। এটা তুমি ভালো করলে না চিংকি, তোমার কারণে আমাকে আবার স্নান করতে হবে। গাট্টু স্নান করার জন্য আবার বাথরুমে চলে যায়, কিন্তু এবার ওর মনে শুধু একটাই কথা চলতে লাগে, যে যেভাবেই হোক বদলা নিতে হবে। এই চিংকিটাকে এমন প্র্যাঙ্ক করবো আমি, নেক্সট ইয়ার অবধি পুরো মনে রাখবে। তখনই গাট্টুর নজর বাথরুমের দরজার পেছনে লেখা স্টিকারে পড়ে। ওই নোটে লেখা ছিল, চিংকিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে। নোট পড়ে গাট্টুর চোখ তো একেবারে ছানা বড়া হয়ে যায়। মনে হয় এই নোটটা মা লিখেছে, এর নিচে তো মায়ের সিগনেচারও আছে। না না, আমার বকা খাওয়ার নেই, আমি করব না চিংকির সঙ্গে প্র্যাঙ্ক। তবে এদিকে গাট্টুকে একবার প্র্যাঙ্ক করে চিংকির মন ভরে না, তাই দ্বিতীয়বার প্র্যাঙ্ক করার জন্য চিংকি রেডি হয়ে যায়। চিংকির নজর হঠাৎ ডাইনিং টেবিলে রাখা ক্রিম রোলের ওপরে যায়। গাট্টুর ক্রিম বিস্কুট খেতে খুব ভালো লাগে। একটা কাজ করি, এই ক্রিম রোলে আমি টুথপেস্ট ভরে দিই। যখন গাট্টু এটা খাবে দারুণ মজা হবে। না না, ওর নয়, আমার মজা হবে। চিংকি গিয়ে বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে আসে, আর তাড়াতাড়ি ক্রিম রোলে সেটা ভরতে শুরু করে। তবে তার মধ্যে কিছু বিস্কিট ও নিজের জন্য সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে গাট্টু সেখানে চলে আসে। ও দেখে যে চিংকি ওখানে বসে আরাম করে বিস্কুট খাচ্ছে। এই ক্রিম বিস্কিট কি দারুণ খেতে রে! এটা উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে নরম। এরকম ক্রিম বিস্কিট তো আমি আজ পর্যন্ত খাইনি কখনো। চিংকির এই কথা শুনে গাট্টুর মুখে তো জল চলে আসে। আমারও খাওয়ার আছে ক্রিম বিস্কিট। আর গাট্টু ক্ষুধার্ত বাঘের মতো ক্রিম বিস্কিটের ওপর হামলা করে। কিন্তু বিস্কুট খাওয়ার কিছু সেকেন্ড পরেই ওর মুখের এক্সপ্রেশন একদম বদলে যায়। এই বিস্কিটটা এত বাজে লাগছে কেন? ছি! এপ্রিল ফুল বানালাম, আমার দারুণ মজা এলো। গাট্টু তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড়ায় আর নিজের মুখ পরিষ্কার করতে লাগে। এই চিংকিকে তো আমি শিক্ষা দেবই আজকে। গাট্টু যেই মুখ ওপর দিকে তোলে, অমনি আয়নায় আবার একটা নোট লেখা পায়। ঠিক ওরকমই নোট যেমন আগে দেখতে পেয়েছিল। চিংকিকে প্র্যাঙ্ক করলে বকা খাবো। ও নো, এটা তো তেমনই নোট। এর মধ্যেও মায়ের সাইন আছে।
না না, আমার বকা খাওয়ার নেই। আমি প্র্যাঙ্ক করব না চিঙ্কিকে। গাট্টুকে দুবার প্র্যাঙ্ক করার পরও চিঙ্কির মন ভরে না, আর ওকে তৃতীয়বার প্র্যাঙ্ক করার জন্য চিঙ্কি প্ল্যান তৈরি করে রাখে। বিস্কিটটা খেয়ে তো পুরো মুড অফ হয়ে গেল। এক কাজ করি, ফ্রিজে যে লেমনেডটা আছে ওইটা খাই, মুড ফ্রেশ হয়ে যাবে। গাট্টু ফ্রিজ থেকে লেমনেড বের করে আর সেটা সোফায় বসে আরাম করে খেতে লাগে। কিন্তু হঠাৎ সেই লেমনেডে ও একটা ব্যাঙ দেখতে পায়, আর সেই ব্যাঙটাকে দেখে গাট্টু যেন চেঁচিয়ে ওঠে। আছি। আর গ্লাস ওর হাত থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। আমার লেমনেডে ব্যাঙ কোথায় থেকে আসলো? তখনই চিঙ্কি সেখানে আসে আর হাতে করে সেই ব্যাঙটাকে তুলে নেয়। এটা আসল নয়, আরে জেলি দিয়ে বানানো ব্যাঙ। এপ্রিল ফুল বানালাম, খুব মজা করলাম। এটা ভুল কথা চিঙ্কি, তুমি বারবার আমাকে প্র্যাঙ্ক করতে পারো না। তুমি প্রথমে টাওয়ালে গ্লিটার দিলে, তারপরে বিস্কিটে টুথপেস্ট লাগালে, আর এত সব কিছু হওয়ার পরে তুমি আমার লেমনেডে এই ব্যাঙ রাখলে। তোমার কারণে আমাকে টি শার্ট চেঞ্জ করতে হবে। গাট্টু রেগে মেগে সেখান থেকে চলে যায়, আর আলমারি থেকে টি শার্ট বের করার সময় ওর মাথায় শুধু একটা কথাই চলছিল, যে এবার ও চিঙ্কি থেকে বদলা নিয়েই ছাড়বে। এই চিঙ্কি তো বিরক্ত করে দিল, এখন তো আমি এর সঙ্গে নিশ্চয়ই প্র্যাঙ্ক করব। তখনই গাট্টু আবার টি শার্টের ভেতর একটা নোট পায়। নোটটা খুলতেই গাট্টু অবাক হয়ে যায়। এ কি, এইটা তো তেমনই নোট। চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে। মা তো আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। চিঙ্কি আমাকে বারবার প্র্যাঙ্ক করছে, আর আমি একবারও করতে পারবো না। এটা তো খুব ভুল। গাট্টুকে আমি 3 বার প্র্যাঙ্ক করলাম, কিন্তু বেচারা গাট্টু একবারও প্র্যাঙ্ক করতে পারলো না আমায়। আজ তো খুব মজা হলো। তখনই ঘরের ডোরবেল বেজে ওঠে। মা বাবা শপিং করে ঘরে ফিরে এসেছে। আজ মার্কেট থেকে বেশ ইন্টারেস্টিং জিনিস এনেছি আমি, আর সেই জিনিসটা দিয়ে সুনিতাকে আজ আমি প্র্যাঙ্ক করব। আরে আমরা তো আজকে শুধু খাবারের আইটেম কিনেছি, তুমি কোন আইটেমের কথা বলছো? একবার প্ল্যানটা আমার সাকসেসফুল হতেই দাও না, তারপর তো জানতেই পারবে জিনিসটা কি। যেমন তোমার ইচ্ছে। গাট্টু মুখ শুকিয়ে এক কোনায় বসেছিল, আর মা শপিং ব্যাগ থেকে গাট্টুর ফেভারিট পাইনাপল জুস বের করে। গাট্টু, এই দেখ আমি বাজার থেকে কি এনেছি, তোর ফেভারিট পাইনাপল জুস। পাইনাপল জুস পাওয়ার পরও গাট্টু উদাসী থেকে যায়। ও আসল খুশি তখন পাবে যখন ও চিঙ্কিকে প্র্যাঙ্ক করবে। এই নে চিঙ্কি, তোর জন্য তোর ফেভারিট লিচু জুস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু আর চিঙ্কি নিজের জুস খেতে লাগে। তখনই চিঙ্কির নজর ডাইনিং টেবিলে রাখা একটা চিপসের প্যাকেটের ওপর যায়। লিচু জুসের সাথে যদি একটু চিপস পাওয়া যায় তাহলে মজাই হয়ে যায়। চিঙ্কি যেই সেই ক্যানটা খোলে, ওর থেকে বেরোয় একটা বড় সাপ, যেটা দেখে চিঙ্কি চেঁচিয়ে ওঠে। চিঙ্কির আওয়াজ শুনে মা বাবাও সেখানে চলে আসে। কি হলো চিঙ্কি মা? বাবা, সাপ! ও বাবা, এটা তো ওই জিনিসটাই যেটা সুনিতাকে প্র্যাঙ্ক করার জন্য এনেছিলাম। কিন্তু সুনিতা আন্টির আগে চিঙ্কি আইটেমটা খুলে দিল, আর চিঙ্কির হয়ে গেল এপ্রিল ফুল। চিঙ্কি, এইবারে গানটা তুমি নয় আমি গাইবো। এপ্রিল ফুল বানায়া हमको बड़ा मजा आया। গাট্টুর এই গান শুনে মা আর বাবা হেসে ওঠে, আর কিছুক্ষণের মধ্যে চিঙ্কিও হাসতে লাগে, আর চিঙ্কির সাথে সাথে গাট্টুও হাসতে লাগে। চেস চ্যাম্পিয়ন চিঙ্কি। বৃষ্টির মরশুমে হঠাৎ করে খুব কড়া রোদ বেরিয়ে আসলো। এই হঠাৎ আবহাওয়ায় চেঞ্জে বাচ্চারা খুব অসুস্থ হলো। অনেক বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছিল। চিঙ্কিও যখন একদিন স্কুল থেকে বাড়ি ফিরল, ওর খুব কাশি হচ্ছিল। আরে চিঙ্কি, তোমার শরীর তো খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মা, দুপুর থেকে গলায় কেমন যেন লাগছে। কোনো ব্যাপার না, আমি তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ দিয়ে কাড়া বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে সন্ধ্যের মধ্যে কাশি দূর হয়ে যাবে। কিন্তু সন্ধ্যেবেলা চিঙ্কির শরীর আরো খারাপ হয়ে যায়, আর ওর জ্বরও হয়ে গিয়েছিল। বাবা ফ্যামিলি ডক্টরকে ডাকলো, আর সে চিঙ্কির পুরো চেক আপ করলো।
এর ভাইরাল ইনফেকশন হয়েছে। অনেক বাচ্চাদেরই আজকাল হচ্ছে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি। চিঙ্কি একদম ঠিক হয়ে যাবে। গাট্টুরও চিঙ্কির জন্য খুব চিন্তা হচ্ছিল। ও একটা রেসপন্সিবল ভাইয়ের মতন কাজ করলো আর ফটাফট মেডিকেল স্টোর থেকে চিঙ্কির জন্য ওষুধ আনলো। মাম্মি চিঙ্কিকে ওষুধ খাইয়ে দিল, আরও ভালোভাবে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে চিঙ্কি স্কুল যাচ্ছিল না। ওকে ডক্টর সারাদিন বেড রেস্ট করতে বলেছিল। গাট্টুও স্কুল থেকে বাড়ি এসে চিঙ্কির সাথে সারা সময় কাটাতো। চিঙ্কি যেন বোর না হয়ে যায়, তাই গাট্টু ওকে স্টোরি বুক আর ম্যাগাজিন থেকে ইন্টারেস্টিং গল্প শোনাতে থাকতো। এইভাবে গাট্টুকে চিঙ্কির খেয়াল রাখতে দেখে মা খুব খুশি হতো। একদিন গাট্টু একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিউজ পেপারে পড়ল, আরও চিঙ্কিকে ওই ব্যাপারটা বলল। আরে চিঙ্কি, আমি এমন কম্পিউটারের বিষয়ে জানলাম যে চেস খেলতে পারে। তাই? হ্যাঁ চিঙ্কি, সায়েন্টিস্ট এমন কম্পিউটার বানিয়েছে যে মানুষের মতন চেস খেলতে পারে, যার নাম ডিপ ব্লু। আর একবার সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও চেসে হারিয়ে দিয়েছিল। আরে বাহ, আমারও চেসের গেম খুব ভালো লাগে। আমি তোমার ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দেব। তুমি একলা বসে বসেও তাতে তুমি চেস খেলতে পারবে। গাট্টু চিঙ্কির ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দিল। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আর চিঙ্কি অনলাইনে গেমটা শিখে সবকিছু প্র্যাকটিস করলো। বাবা মাও চিঙ্কির এই নতুন শখ দেখে খুব খুশি ছিল। পরের দিন যখন বাবা সন্ধেবেলায় বাড়ি ফিরল, বাবা চিঙ্কিকে একটা প্যাকেট দিল। আরে এই প্যাকেটে কি? আরে র‍্যাপার খুলে তো দেখো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। চিঙ্কি প্যাকেট খুলে ভেতরে ও একটা চেস বোর্ড পায়। আরে বাহ, এটা তো খুবই ভালো চেস বোর্ড। মার গাট্টু ও চিঙ্কির সারপ্রাইজ গিফটটা দেখে খুব জোরে হাততালি দেয়। আমার তো খুব ভরসা যে একদিন চিঙ্কি প্রজ্ঞানন্দের মতন আমাদেরও মাথা গর্বের চোটে উঁচু করবে। এই প্রজ্ঞানন্দা কি মা? প্রজ্ঞানন্দা একটা ইন্ডিয়ান চেস প্লেয়ার, যে গত বছর শুধু 16 বছরের আয়ুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে। শুধু 16 বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে? তুমিও কমেডি চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমার পূর্ণ বিশ্বাস। চিঙ্কি এখন বাড়ির থেকে অনলাইন চেস খেললো নিজের বন্ধুদের সাথে। কিছু দিনের মধ্যে চিঙ্কির গেম এত ইমপ্রুভ হলো যে স্কুলের লোকেরা ওর খুব প্রশংসা করলো। চিঙ্কির কিছু ক্লাসমেটসরা স্কুলের স্পোর্টস টিচার রাধিকা ম্যামকে চিঙ্কির কথা বলল। রাধিকা ম্যাম নিজে চেস চ্যাম্পিয়ন ছিল। পরের দিন রাধিকা ম্যাম চিঙ্কির শরীর কেমন আছে দেখার জন্য বাড়ি এলো। ডক্টরের মেডিসিনে চিঙ্কির হেলথ অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো ও ঠিক হতে আরো 3-4 দিন লাগবে। তুমি অ্যাটেন্ডেন্সের চিন্তা করো না চিঙ্কি, নিজের হেলথ ঠিক করো। আচ্ছা ম্যাম। আর আমি তোমার চেস গেমের বিষয়ে অনেক কথা শুনেছি, সবাই খুব প্রশংসা করছে। আমি তো এখন শিখছি ম্যাম, কিন্তু চেস খেলতে আমার খুব মজা লাগছে। চলো আমরা একটা গেম খেলি। চিঙ্কি চেস বোর্ড সাজালো আর রাধিকা ম্যামের সাথে গেম খেলতে শুরু করলো। মা রাধিকা ম্যামের জন্য চা আর বিস্কিট আনলো আর সাথে বসে ওদের গেম দেখলো। চিঙ্কি যেইভাবে শান্ত মনে নিজের চাল চলছিল তা দেখে রাধিকা ম্যাম খুব ইমপ্রেসড হচ্ছিল। গেম ফাইনালি রাধিকা ম্যামই জিতলো, কিন্তু চিঙ্কি যেভাবে গেমটা খেললো সেটা প্রশংসা করার মতো। রাধিকা ম্যাম চিঙ্কিকে নিজের খেলা আরো ভালো করার জন্য অনেক টিপস দিয়ে গেল। কিছুদিন পরে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট হওয়ার ছিল আর চিঙ্কি গাট্টুর স্কুল প্রিন্সিপাল স্কুল টিমের অ্যানাউন্সমেন্ট করলো, এই বছর চেস টুর্নামেন্টে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে বিশাল, প্রজ্ঞা, কুমুদ আর চিঙ্কি। সব বাচ্চারা ক্ল্যাপিং করে স্কুল টিমকে অভ্যর্থনা জানালো। কংগ্রেচুলেশন চিঙ্কি, আমার পুরো বিশ্বাস ছিল যে তোমার সিলেকশন নিশ্চয়ই হবে। যেখানে অনেক বাচ্চারা চিঙ্কির নাম শুনে খুব খুশি ছিল, কিছু টিচার্সরা চিঙ্কির ব্যাপারে একটু সন্দেহ জাগালো। হিস্ট্রি টিচার সন্ধ্যা ম্যাম বলে, চিঙ্কি তো খুব ছোট, এত কম বয়সে ক্লাব টুর্নামেন্টে সিনিয়রদের সামনে কি করে টিকবে? চিঙ্কি এজ ওয়াইজ হতো ছোট, কিন্তু ওর মাথা অনেক খেলে। আমি নিশ্চিত চিঙ্কি আমাদের স্কুলের অনেক নাম করে আসবে। পরের সানডেতে টাউন হলে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট শুরু হলো।
চিঙ্কিকে সাহস দেওয়ার জন্য মা, বাবা আর গাট্টু এসেছিল, আর সাথে স্কুল টিমের অন্য মেম্বাররাও আর রাধিকা ম্যামও। ফার্স্ট রাউন্ডেই স্কুল টিমের কুমুদ আর বিশাল ম্যাচগুলো হেরে গেল। প্রজ্ঞা খুবই দারুণ খেলা খেলল আর সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল। কিন্তু চিঙ্কির ম্যাচ সেন্ট পল স্কুলের পিটার ভেগাসের সাথে হলো, যে লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট। পিটার ওভার কনফিডেন্সে নিজের বন্ধুদেরকে বলল, এই ছোট মেয়েটা তো আধা ঘন্টাও আমার সামনে থাকতে পারবে না। ওর সাথে দাঁড়ানো লোকেরা চিঙ্কির দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে চিঙ্কি এমন ঘোরালো যে পিটার ফেঁসে গেল। ও দেখেই ছিল না যে চিঙ্কির কুইন কিভাবে পিটারের হাতে এসে একটা ভয়ানক জাল বুনছিল। 15 মিনিট পরেই পিটার চেকমেট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডেও যখন চিঙ্কি নিজের অপোনেন্টকে হারিয়ে সেমিফাইনাল রাউন্ডে জায়গা বানালো, তখন টুর্নামেন্টের ওর নামের চর্চা হতে শুরু করলো। অন্যদিকে চিঙ্কি স্কুলের অন্য প্লেয়ার প্রজ্ঞা নিজের ম্যাচ হেরে গেল, আর এবার মেডেল জেতার দায়িত্ব শুধু চিঙ্কির উপরেই থাকলো। সেমিফাইনালে চিঙ্কির ম্যাচ রুবিনার সাথে ছিল, যে চিঙ্কির মতনই প্রথমবার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছিল। কিন্তু ওর অ্যাটাকিং মুভসের খুব চর্চা হচ্ছিল। ম্যাচের আগে রাধিকা ম্যাম চিঙ্কিকে বোঝানোর জন্য বলে, চিঙ্কি, এই মেয়েটা রুবিনার অ্যাটাকিং মুভস খুব ডেঞ্জারাস। কিন্তু ম্যাম, আমি সিসিলিয়ান ডিফেন্স স্ট্র্যাটেজি দিয়ে গেমটা ওপেন করব। দেখি রুবিনাতে কত পেশেন্স আছে। খেলা শুরু হলো আর রুবিনা একের পর এক অ্যাটাকিং মুভস করতে লাগলো। কিন্তু চিঙ্কির অ্যান্টিসিপেশন খুব শার্প ছিল। ও যেভাবে নিজের সিসিলিয়ান ডিফেন্স বানিয়ে রেখেছিল, তার থেকে রুবিনার ধৈর্য ভাঙতে শুরু করলো। হঠাৎ করে রুবিনা ভুল করতে শুরু করলো, আর তার ফায়দা উঠিয়ে চিঙ্কি রুবিনার কিলাটা ভেঙে দিল। সবাই হয়রান হয়ে গেল যে চিঙ্কি এত শান্তভাবে রুবিনাকে কি করে হারিয়ে দিল। তারপর ফাইনাল গেম শুরু হলো। এইবার চিঙ্কির সামনে ছিল শানায়া ভার্মা, গত বছরের চ্যাম্পিয়ন। ও শুধু চিঙ্কির থেকে 4 বছর বড়ই ছিল না, বরং 2 বছর ধরে ও গোল্ড মেডেল জিতেই আসছিল। চিঙ্কি শানায়ার স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছিল না, আর আস্তে আস্তে শানায়া গেমের উপরে মজবুত ধরে নিল। ও চিঙ্কির 2টো বিশপ আর একটা নাইটকে উড়িয়ে দিল, আর চিঙ্কি শানায়ার শুধু 3টে পনেই নষ্ট করতে পেরেছিল। গেমটা আস্তে আস্তে শানায়ার দিকে চলে যেতে দেখে গাট্টু, বাবা আর মায়ের চেহারায় চিন্তা ছেয়ে গেল। কিন্তু তখনই রাধিকা ম্যাম বলল, চিঙ্কি একটা হাই রিস্ক মুভ বানাচ্ছে, আর যদি এটা কাজ করে যায়, ওর কবজা সিধা শানায়ার কুইনে হবে। আসলে চিঙ্কিকে এই মুভটা রাধিকা ম্যামই শিখিয়েছিল, আর ওনার আন্দাজ একদম ঠিক হলো। চিঙ্কি কিছুক্ষণ পরেই শানায়ার কুইনটাকে উড়িয়ে দিল। শানায়ার পুরো গেম ওর কুইনের উপরেই টিকেছিল, আর চিঙ্কির এই মুভের পরেও ও একদম গন্ডগোলে পড়ে গেল। চিঙ্কি কিছুক্ষণের মধ্যে শানায়াকে চেকমেট করে দিল, আর টাউন হল লোকেদের করতালিতে একদম মেতে গেল। চিঙ্কিকে চিফ গেস্ট গোল্ড মেডেল পড়ালো, আর এইটা দেখে বাবা, মা, গাট্টু আর রাধিকা ম্যাম খুব খুশি হলো। আর এখন তো চিঙ্কি স্টেট লেভেল জুনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে গেল। খুব ভালো চিঙ্কি, নিজের শরীর খারাপের সময় তুমি একটা নতুন স্কিল শেখার জন্য চেষ্টা করলে, আর আজ ওটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলে। উই আর প্রাউড অফ ইউ চিঙ্কি। গাট্টু চিঙ্কির পাসপোর্ট। সন্ধ্যের সময় ছিল, আর গাট্টু চিঙ্কি সোফায় বসে টিভি দেখছিল, আর ওদিকে মা কিচেনে গরম গরম খাবার রান্না করছিল। গাট্টু চিঙ্কি টিভিতে তখনই একটা বড় উঁচু বিল্ডিং দেখে, আর ওটা ওদের দারুণ লাগে। চিঙ্কি, দেখো এই বিল্ডিং কত উঁচু না? হ্যাঁ গাট্টু, আমি এত উঁচু বিল্ডিং আগে কখনো দেখিনি। তখনই মা কিচেন থেকে বেরিয়ে আসে, আর বাচ্চাদের কথা শুনে টিভির দিকে তাকায়। সোনারা, ওটা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং, বুর্জ খলিফা। পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং? ওয়াও, এইটা কোথায় মা? ওটা দুবাইতে আছে। পুরো পৃথিবী থেকে লাখ লাখ লোক ওটা দেখার জন্য দুবাই আসে। মা, এটা তো বেশ সুন্দর, আর ডিজাইনটাও দেখো কি আলাদা। রাত্রিবেলা যখন বাবা ফিরে, তো ডিনার টাইমে বাবা সবাইকে একটা সারপ্রাইজ অ্যানাউন্স করে। বাচ্চারা, আমার কাছে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আরে বাহ, আমি তো শোনার জন্য খুব এক্সাইটেড। চিঙ্কি আর মাও অবাক হয়ে বাবার দিকে দেখতে লাগে। 2 মাস পরে আমি পুরো ফ্যামিলির জন্য 1 মাসের ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করেছি, আর আমরা সবাই দুবাইতে যাব। ওয়াও, দুবাই! তাহলে নিশ্চয়ই আমরা বুর্জ খলিফাও দেখব।
আরে বা চিঙ্কি, তুমি বুর্জ খলিফার ব্যাপারে জানো? হ্যাঁ, আজকেই দেখলাম টিভিতে, আর মা বললো ওটা নাকি পৃথিবীর সব থেকে লম্বা বিল্ডিং। তাহলে তাড়াতাড়ি আমরা ট্রাভেলিং আর অ্যাকোমোডেশন বুকিং করে নিই। ও হ্যাঁ, তার আগে তো খুব বিশেষ হলো গাট্টু চিঙ্কির পাসপোর্টটা বানানো। পাসপোর্ট সেইটা কেন বাবা? গাট্টু, যখনই আমরা দেশ থেকে বাইরে যাই, পাসপোর্ট সব থেকে দরকারি ডকুমেন্ট। পাসপোর্ট এই জিনিসটা নিশ্চিত করে আমরা কতদিন থাকবো। ও, তাহলে বিনা পাসপোর্টে আমরা দুবাই যেতে পারবো না? না চিঙ্কি, যে কোনো কান্ট্রি যাওয়ার আগে আমাদের আগের থেকে ভিসা নিতে হয়। ভিসা এক রকমের পারমিশন কোনো কান্ট্রিতে এন্টার করার জন্যে, আর বিনা পাসপোর্টে ভিসা হবে না। তাহলে তো আমাদের তাড়াতাড়ি করে ওদের পাসপোর্ট বানাতে হবে। দিনের পর বাবা ল্যাপটপ খোলে আর ঘরের সব থেকে কাছের ভিসা কেন্দ্রের অ্যাড্রেস বের করে, যা সিটি সেন্টার লাইব্রেরির পাশেই ছিল। বাবা তারপর পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে গাট্টু চিঙ্কির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ভরে, আর সব ডিটেলস দেওয়ার পর শেষে রেজিস্ট্রেশন পেমেন্ট করে। আর নেক্সট ফ্রাইডেতে ওরা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যায়। এই নাও, হয়ে গেল আপডেট। ফ্রাইডে আমাদের পাসপোর্ট সেবা কেন্দ্রতে গিয়ে সব ডকুমেন্ট দিয়ে আসতে হবে। গাট্টু, কালকে তুই আধার কার্ডের প্রিন্ট আউট আর মার্কশিট রেডি করে নিস। আর চিঙ্কি, সমস্ত ডকুমেন্টকে একটা প্লাস্টিকে জমা করা তোমার কাজ, ঠিক আছে? আর গাট্টু চিঙ্কি পরের দিন সমস্ত ডকুমেন্ট ঠিক করে অ্যারেঞ্জ করে নেয়। ফ্রাইডেতে গাট্টু চিঙ্কি পাসপোর্ট বানানোর জন্য খুব এক্সাইটেড ছিল। এই পাসপোর্ট বানানোর প্রসেস ওদের খুব ইন্টারেস্টিং লাগে। আর দুপুর বেলায় মা বাবার সাথে ওরা পাসপোর্ট কেন্দ্রে পৌঁছেও যায়। চিঙ্কি ডকুমেন্ট সমেত প্লাস্টিক ফোল্ডার খুব সাবধানে রেখেছিল। পাসপোর্ট কেন্দ্রে একজন অফিসার গাট্টু চিঙ্কির একটা ছোট্ট ইন্টারভিউ নেয়, আর ওদের ডকুমেন্টে নাম, ডেট অফ বার্থ আর স্কুলের ইনফরমেশন ভেরিফাই করে। আপনার সব ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে, আর আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনে অ্যাকসেপ্ট হয়ে গেছে। শুধু পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর আমরা পাসপোর্ট ইস্যু করে দেব। পুলিশ ভেরিফিকেশন? ভয় পেও না বাচ্চারা, এটা একটা প্রভিশন যেখানে গভর্নমেন্ট চেক করে যে এর কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিংবা পুলিশ রেকর্ড তো নেই। কত ফ্রড কেসেস আসে যেখানে ক্রিমিনাল ফেক ডিটেলসের পাসপোর্ট বানাতে চায়, সেই কারণে পুলিশ ভেরিফিকেশনটা খুব জরুরি। পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে ফিরে আসার কয়েকদিন পর লোকাল পুলিশ স্টেশন থেকে কিছু পুলিশ অফিসার ওদের ভেরিফিকেশনে আসে। হ্যালো, আমরা পাসপোর্টের জন্য চিঙ্কির পুলিশ ভেরিফিকেশন হবে। আসুন, ভেতরে বসুন, আমি গাট্টু চিঙ্কিকে ডেকে আনছি। অফিসার ড্রয়িং রুমের সোফাতে বসে পড়ে, আর মা ওদের রুমে গিয়ে ওদেরকে ডাকতে যায়। গাট্টু চিঙ্কি, এসো, তোমাদের সাথে পুলিশ অফিসার এসছে দেখা করতে। গাট্টু চিঙ্কি বেরিয়ে আসে তো পুলিশ অফিসার ওদের দেখে অবাক হয়ে যায়। নমস্কার কাকু। নমস্কার আঙ্কেল। আরে, আমি তো এই দুটো বাচ্চাকে চিনি। আমার মেয়েও এনাদের স্কুলে পড়ে। আমি অনেকবার অ্যানুয়াল ফাংশনে কিংবা স্পোর্টসে এদের দুজনকে প্রাইজ নিতে দেখেছি। পুলিশ অফিসার আঙ্কেল তারপর ওদের সাথে কিছুক্ষণ কথা বলে, তারপর মাকে বলে যে পুলিশ ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ওদের পাসপোর্ট ইস্যু হয়ে যাবে। আস্তে আস্তে 7 দিন কেটে যায়, কিন্তু পাসপোর্ট অফিস থেকে কোনো কুরিয়ার আসে না। গাট্টু চিঙ্কি তো এক্সাইটমেন্টে বন্ধুদের দুবাই ট্রিপ আর পাসপোর্ট বানানোর ব্যাপারে সব জানিয়ে দেয়, কিন্তু পাসপোর্টের দেরি হতে ওদেরও চিন্তা হতে লাগে। সেই রাতে মা বাবাকে জিজ্ঞেস করলো, পুলিশ ভেরিফিকেশন হয়েছে সেটা তো 7 দিন হয়ে গেল, কিন্তু এখনো যে পাসপোর্ট এলো না। দুবাইয়ের জন্য ভিসা অ্যাপ্লাই করতে আমাদের দেরি হবে না তো? এখন তো কোনো প্রবলেম নেই, কারণ দুবাই ট্রিপে এখন অবধি 45 দিন আছে, কিন্তু 10-15 দিন ডিলে হলে আরো প্রবলেম হবে। এখন আমরা কি করব বাবা? চিঙ্কিও তখন উদাস নজরে মা বাবার দিকে দেখতে লাগে। আমি কালকে নিজের কলিগ ভার্মার সঙ্গে কথা বলে দেখি। সে বলেছিল তার কোনো চেনা জানা পাসপোর্ট সেবা কেন্দ্রতে আছে, হয়তো তার থেকে কোনো ইম্পর্টেন্ট জিনিস বের হয়ে যাক। পরের দিন বাবা নিজের কলিগ সতীশ বর্মার সাথে কথা বলে। বর্মা মশাই, একটা হেল্প দরকার ছিল। আরে এত চিন্তা না করে বলুন, আমরা খুশি হব। আপনার কোনো রিলেটিভ পাসপোর্ট সেবাতে আছে নাকি? আগে হ্যাঁ, আমার ভাগ্নে বৈভব। আপনার পাসপোর্ট কি নিয়ে কোনো কাজ ছিল? আমি আসলে গাট্টু চিঙ্কির পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। পুলিশ ভেরিফিকেশন হয়ে 8 দিন হয়ে গেল, কিন্তু পাসপোর্ট আসলো না। আপনি চিন্তা করবেন না,
বৈভবকে জিজ্ঞেস করে আমি বলছি আপনাকে। বাচ্চাদের অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইলে ফরওয়ার্ড করে দিন। বাবা তারপর গট্টু আর চিঙ্কির অ্যাপ্লিকেশন নাম্বার আর বাকি ডিটেলস পাঠিয়ে দেয়। রাতে যখন বাবা ফিরে আসে তো উনি দেখেন যে মা, গট্টু, চিঙ্কি সবাই পাসপোর্ট নিয়ে একটু চিন্তায়। রাত্রে যখন সবাই বসে ডিনার করছিল তখন সতীশ বর্মার কল আসে। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, নিশ্চয়ই। মা, গট্টু, চিঙ্কি সবাই উৎসাহ নিয়ে বাবার দিকে দেখতে লাগে। আর ফোন রাখতেই বাবা বলে, পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, শুধু স্পিড পোস্টে কোথাও আটকে গেছিল, কাল ডেলিভারি হবে। ইয়ে! এখন আমরা ফাইনালি আমাদের দুবাই ট্রিপে যেতে পারবো। পরের দিন তো মায়ের নজর সারাক্ষণ দরজার দিকে ছিল। গট্টু চিঙ্কিরও সেদিনকে ছুটি ছিল, তো সারা দিন ওরা সেই স্পিড পোস্টের অপেক্ষা করে। ফাইনালি দুপুর 1টায় ডোরবেল বাজে আর দুজন বাচ্চা দৌড়ে গিয়ে দরজা খোলে। বাইরে স্পিড পোস্টের ডেলিভারি ম্যান ছিল পাসপোর্টের। মা ঝটপট সাইন করে দেয় আর ঘরে এসে সেই খাম খোলে। আর শেষমেশ গট্টু চিঙ্কির হাতে ওদের পাসপোর্ট ছিল। কংগ্রাচুলেশন সোনারা। ওয়াও, আমাদের পাসপোর্ট রেডি। এবার দুবাই ট্রিপ যাওয়া আমাদের পাক্কা। ভিডিও গেমের চাস্কা। স্কুল শেষ হতেই গট্টু চিঙ্কি ঘরে চলে আসে। চলো সোনারা, খাবার তৈরি হয়ে গিয়েছে। খুব খিদে পেয়েছে না? স্কুল থেকে এসে আগে হাত পা ধোয়া। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আর আজ তো তুমি ছোলে ভাটুরি বানিয়েছো না? উফ, কি দারুণ গন্ধ আসছে। গন্ধ তো আসবেই, কারণ এত ভালোবেসে বানিয়েছি যে। চলো তাড়াতাড়ি বসে যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে মজাই পাবে না আর। হ্যাঁ মা। গট্টু আর চিঙ্কি ডাইনিং টেবিলে বসে পড়ে। মা ওদের প্লেটে ছোলে ভাটুরে বের করে দেয়। চিঙ্কি ওটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু গট্টুর খাওয়ার দিকে মন ছিল না। মা, তোমার ফোন কোথায়? আমার ফোন? কি দরকার আমার ফোন? চাই, একটু বলো না কোথায়। আগে বল যে কি দরকার। তুমি বুঝবে না। আরে বাহ, এটা তো দারুণ। চিঙ্কি, কি হয়েছে ওর? আরে ওই গেমটা খেলতে চায়, একদম দিও না ওকে। মাইন্ড ইওর ওন বিজনেস চিঙ্কি। একটা নতুন গেম এসছে আর সবাই ওর বন্ধুরা এই ব্যাপারে কথা বলছিল। আর এই গেমটা মোবাইলে খেলে। আচ্ছা, কি এমন গেম দেখি তো? মা, একটা কার রেসিং গেম আছে, জুমজুম এক্স। ওর মধ্যে অনেক ফাস্ট কার আছে, যেমন ফারারি, বুগাটি, যেটা নিয়ে তুমি খেলতে পারো। আমার সব বন্ধু ওই গেমটাই খেলছে মা, আমারও খেলার আছে। খাওয়ার পরে একটু খেলতে পারবো না প্লিজ মা, প্লিজ? আচ্ছা খেলিস তুই, এখন খাবারটা তো খা। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ওর কথা শোনো না, না হলে ও ফোনের সাথে চিপকে যাবে, তারপর আর কারোর কথা শুনবে না। মা চিঙ্কিকে বাচ্চা ভেবে ওর উপর হাসতে লাগে। গট্টু খাবার পর মায়ের কাছ থেকে ফোন নিয়ে নেয়। দেখ গট্টু, এখন 2টো বাজে, আমি কিন্তু 3টের সময় ফোন নিয়ে নেব, বুঝেছিস? হ্যাঁ মা, নিশ্চিন্ত থাকো, আমি দিয়ে দেব। হ্যাঁ মা, আর 1 ঘন্টা প্লিজ, আমি একটা লেভেল আগে এসে গেছি। 4টের সময় নিশ্চয় ফোন দিয়ে দেব। এভাবে করতে করতে ঘড়িতে 7টা বেজে যায় আর গট্টু চিঙ্কির বাবাও অফিস থেকে ফিরে আসে। আরে, তুমি এসে গেছো? একটু গট্টুকে বোঝাও না, সে দুপুর থেকে আমার মোবাইলটা নিয়ে বসে আছে, এখনো ফেরত দিচ্ছে না। গট্টু, মায়ের ফোন ফিরিয়ে দাও। গেম খেলতে থাকবে তাহলে চোখ খারাপ হয়ে যাবে। আর হোমওয়ার্ক করেছো? চিঙ্কি, এ আজ হোমওয়ার্ক করেছে? না বাবা, ঘরে আসতেই মোবাইলে গেম শুরু। গট্টু, ফোন আমায় দাও, যাও হোমওয়ার্ক করো। আজ থেকে তুমি ফোন পাবে না। শোনো, এতে পাসওয়ার্ড লাগিয়ে দাও। এখানে গট্টু আর রাগ করতে পারবে না। সন্ধেবেলায় গট্টু চিঙ্কি হোমওয়ার্ক করতে বসে, কিন্তু গট্টুর মাথায় সেই গেমের খেলায় ঘুরতে থাকে। গট্টু, তুই তো ভূতের মতো লাগছিস, সকাল সকাল কি করছিলিস? চেঁচিও না চিঙ্কি, মাথা ব্যথা হচ্ছে। তুই সারা রাত গেম খেলেছিস, এভাবে তো ঘুমও হয়নি ঠিকঠাক, স্কুলে যাবি কি করে?
গাট্টু, তোমার কি হয়েছে? শরীর খারাপ কি? সারা রাত জুম এক্স খেলছিল, তাই তো এরকম দেখতে লাগছে। বাপ রে, এইটা শুধু গাট্টুই করতে পারবে, বাবা মা বকা দেয়নি? আমিও জুম এক্সের ভক্ত হয়ে গেছিলাম, এখন তো বাবা মা আমাকে ফোনও দেয় না। মা বাবা তো মোবাইলে পাসওয়ার্ডও দিয়েছিল, কিন্তু গাট্টু খুঁজে ফেলে। এইটা তো ঠিক বললে তুমি। আচ্ছা, আজকে ফ্রাইডে, আজ সবাই পার্কে খেলার জন্য দেখা করা হচ্ছে, ঠিক আছে? তোমরা আসছো তো? হ্যাঁ। ইয়েস, আবার দেখা হবে। চল না গাট্টু, বাইরে খেলতে যাই, সবাই আসবে আজকে। হারি, বন্টি, বিন্নি, গুড্ডি সবাই। চ না যাই, চ না। চিঙ্কি, বিরক্ত করো না, তোমার যাওয়ার আছে, তুমি যাও। চিঙ্কি তো অবাক হয়ে যায়, কারণ গাট্টু খেলার জন্য সব সময় তৈরি থাকতো, কিন্তু এখন খেলতেই যেতে চাইছে না। চিঙ্কির খুব চিন্তা হয় গাট্টুকে নিয়ে। ও একটু রেগে মেগে ওখান থেকে খেলতে চলে যায়। পরের দিন গাট্টু আবার মোবাইল ফোনে গেম খেলছিল। হঠাৎ তখন স্ক্রিনে একটা অ্যালার্ট আসে। ওখানে বড় বড় লাল অক্ষরে লেখা ছিল, গেম আপডেট, প্লিজ ওয়েট। ও ভীষণ ফ্রাস্ট্রেট করতে লাগে। ওর গেম খেলা ছিল, কিন্তু আপডেটের জন্য ওকে তো দাঁড়াতেই হবে। গেম আপডেট হতে তো সময় লাগবে, ততক্ষণ কি করা যেতে পারে? গিয়ে দেখি চিঙ্কি কি করছে। মা, চিঙ্কি কোথায়? আরে, তুই গেম থেকে বেরিয়ে এসছিস? চিঙ্কি তো বাইরে খেলতে গেছে বন্ধুদের সাথে, পার্কে হরিও এসছে। তুইও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি আসছি। আরে গাট্টু, তুই এসে গেলি? আমি ভেবেছিলাম তুমি গেমের পরে আমাদের ভুলে গেছো। আমার তো মনে হয়েছিল জুম এক্স আমাদের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমিও। চ না, আমরা ছোঁয়াছুঁয়ি খেলি। তুই নতুন এসছিস না, তাই তুই আমাদের ধরবি। চ, এখন পালা। গাট্টু সবার পেছনে দৌড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু দৌড়ানোর জন্য ওর একদম শক্তি ছিল না। ওর খুব দুর্বল লাগছিল, ওর যেন মাথা ঘোরাচ্ছিল। অনেক দিন পর খেলাধুলার জন্য ওর চোখ যেন রোদও সহ্য করতে পারছিল না, আর খুব ঘামও হতে লাগে ওর। জোরে জোরে হাঁপাতেও লাগে। দুর্বল লাগার জন্য গাট্টু মাটিতে পড়ে যায়। সব বন্ধুরা ওকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে দৌড়ে ওর কাছে যায়। তখন গাট্টু কাঁদতে লাগে। গাট্টু, কি হলো? তুই ঠিক আছিস তো? না চিঙ্কি, আমার ক্লান্ত লাগছে। এমন মনে হচ্ছে যেন আমি আর কখনো খেলতে পারবো না। আমার কি হচ্ছে চিঙ্কি? ওফো গাট্টু, এটা তো হতোই। রাত্রিবেলা শুচ্ছিস না, খাবার খাচ্ছিস না, সারা দিন গেম খেলছিস, এখন তো দুর্বল লাগবেই। কোনো ব্যাপার নেই গাট্টু, আমরা আবার তোমাকে স্ট্রং আর হ্যাপি করে তুলবো। তার জন্য আমাকে কি করতে হবে? এর জন্যই তোকে খেতে হবে সবুজ সবুজ শাক। আমাদের সঙ্গে খেলতে হবে। তোমার দরকার খুব ভালো ঘুম আর অনেক ভিটামিন ডি, যেটা তুমি পাবে সূর্য মামার থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট গাট্টু, তোকে গেম খেলা বন্ধ করতে হবে। গাট্টুর খুব খারাপ লাগে, কিন্তু ও জানতো যে চিঙ্কি ঠিক বলছে। ঠিক বলছো চিঙ্কি, আমার গেম খেলা কম করতে হবে। গাট্টু এবার চিঙ্কি আর বন্ধুদের কথা শুনে ঘরে গিয়ে আর ফোন ছোঁয় না। আর মা রাত্রিবেলার খাবারে ভেন্ডি আর রুটি দেয়, যেটা ও খুব আনন্দে খায়। আর সেই রাতে গাট্টু টাইমে শুয়ে পড়ে। ওকে টাইমে শুতে দেখে ওর মা বাবা খুব আনন্দে হাসে। স্কুলে টিফিন টাইমে আবার নতুন গেমের চর্চা হচ্ছিল। এই গেমটা একটা ফ্যান্টাসি গেম, যার মধ্যে জাদুঘর আর ড্রাগন আছে। সত্যিতে? কি গাট্টু, আবার গেমের ভূত হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, কিন্তু রোজ নয়, সপ্তাহে শুধু একদিন। গাট্টু, তুই শোধরাবি না। টিচার্স ডে, রিসেসের টাইম ছিল, আর গাট্টু চিঙ্কি ক্লাসে দাঁড়িয়ে তাদের সব বন্ধুদের সাথে কথা বলছিল। আরে গাট্টু, টিচার্স ডে আসছে, আমরা টিচার্সদের জন্য কি স্পেশাল করব? আমি তো নিজে বুঝতে পারছি না বান্টি, আমি কি বলবো। প্রত্যেকবারের মতন এইবারও আমরা টিচার্সদের জন্য কার্ড বানাবো আর গিফটস নিয়ে যাব, আর কি। তখন চিঙ্কির একটা মাথায় বুদ্ধি আসে।
আর নিজের বন্ধুকে বলে, না না, আমাদের এসব করা একদম দরকার পড়বে না। কেন চিঙ্কি? তাহলে আমরা আর কি করব? আমার কাছে একটা ফ্যান্টাস্টিক প্ল্যান আছে। আমরা সবাই মিলে একটা বই লিখব। সব বাচ্চারা চিঙ্কির বই লেখার কথা শুনে অবাক হয়ে যায়। তখন চিঙ্কি বলে, আচ্ছা দেখ, আমাদের স্কুলে যত টিচার আছে, আমরা বইয়ের প্রত্যেক পাতায় এক একজন টিচারের ব্যাপারে ভালো আর স্পেশাল কথাটা লিখব, আর সাথে ওনাদের ড্রয়িংও বানাবো। আর টিচার্স ডের দিনে সেই বইটা ওনাদের আমরা গিফট করব। ওয়াও চিঙ্কি, এই আইডিয়াটা তো বেশ ইউনিক আর দারুণ। কিন্তু স্কুলে তো অনেক টিচার আছে, আর প্রত্যেক টিচারের জন্য বই বানাতে তো অনেক সময় লেগে যাবে। আর টিচার্স ডে তো 2 দিন পরেই না। হ্যাঁ চিঙ্কি, গুড্ডি ঠিক বলছে। এই প্ল্যানটা খুব ভালো, কিন্তু এটা সত্যিতে করা খুবই অসুবিধার। চিঙ্কি কিছু বলতো তার আগেই বেল বেজে যায়, আর সব বাচ্চারা নিজেদের নিজেদের চেয়ারে বসে পড়ে। কিন্তু ক্লাসে মিশ্রা স্যারের বদলে তাদের সিনিয়র হর্ষ দাদা আর শ্রেয়া দিদি আসে। গুড আফটারনুন স্টুডেন্টস। মিশ্রা স্যার স্টাফ রুমে একটু বিজি আছেন, ততক্ষণ আমি আর হর্ষ দাদা এখানে থাকবো। তোমরা সবাই তোমাদের বই বের করে পড়াশোনা করো, ওকে? সব বাচ্চারা ঠিক তাই করে। কিন্তু তখনই বান্টি চিঙ্কিকে বলে, চিঙ্কি চিঙ্কি, তুমি হর্ষ দাদা শ্রেয়া দিদিকে নিজের প্ল্যান বলো। ওরা নিশ্চয়ই আমাদের হেল্প করবে। ওরা বড় তো, ওদের কাছে নিশ্চয়ই কোনো সলিউশন থাকবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস বান্টি। চিঙ্কি আর বান্টিকে ফুসফুস করতে দেখে শ্রেয়া আর হর্ষ দুজনেই ওর কাছে এসে, কি হয়েছে চিঙ্কি? তুই বান্টির সাথে কি কথা বলছিস? শ্রেয়া দিদি, আমাদের তোমাদের কিছু বলার আছে। আচ্ছা কি? তারপর আর কি, চিঙ্কি তার আইডিয়া শ্রেয়া দিদি আর হর্ষ দাদাকে বলে দেয়, আর ওদেরও চিঙ্কির আইডিয়া বেশ দারুণ লাগে। চিঙ্কি, তোর এই আইডিয়াটা তো বেশ দারুণ, আমরা এটাই করব। কিন্তু শ্রেয়া দিদি, এতগুলো বই আমরা এখন কি করে লিখবো? গাট্টু, সব হয়ে যাবে, চিন্তা করিস না। তোরা শুধু সবাই মিলে একটা বই বানাবি, যাতে সব টিচারের ড্রয়িং হবে আর ওনাদের ব্যাপারে লেখা থাকবে। তারপর আমি আর হর্ষ মিলে সেই বইটার অনেকগুলো কপি বের করিয়ে নিব। আরে বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। তাহলে তো আজ থেকেই শুরু করতে হবে। হ্যাঁ গাট্টু চিঙ্কি, কিন্তু আমরা লিখবো কিসে? তোমরা A4 শিটে লেখো, আর পরে সেই শিটগুলো আমাদের দিয়ে দিও। বাকি সব জিনিস আমরা দেখে নেব। কিন্তু হ্যাঁ, এই কাজটা কিন্তু আজকেই সেরে তুলতে হবে। হ্যাঁ দাদা, আজকেই আমরা এই কাজ শেষ করে ফেলবো। ইয়েস! বিকেলবেলা সব বন্ধুরা গাট্টু চিঙ্কির ঘরে আসে। ওদের কাছে অনেকগুলো A4 সাইজের পেপার, কালার্স আর গ্লিটার্স ছিল। চলো বন্ধুরা, শুরু করা যাক। দাঁড়া বান্টি, আগে সবকটা পেজের চারধারে এই সুন্দর করে ডিজাইন বানাতে হবে, আর তারপরে আমরা সবার উপরে টিচার্সদের ড্রয়িং বানাবো। তারপর টিচার্সদের ব্যাপারে লিখবো, ওকে? হ্যাঁ চিঙ্কি, তার মানে সব পেজেসের মধ্যে একইভাবে কাজ করতে হবে, কারণ সেটা একটা বইয়ের হবে। তাহলে সব পেজেস একই হওয়া উচিত। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। সব বাচ্চারা কাজে লেগে যায়। মিশ্রা স্যার আমাদের ম্যাথস পড়ান, আর উনি খুব ভালো। লাঞ্চের পর যখনই উনি আসেন, আমাদের সবাইকে জিজ্ঞেস করেন যে আমরা লাঞ্চ করেছি কিনা। উনি সবার খুব কেয়ার করেন। হ্যাঁ, আর মীরা ম্যাম সবাইকে স্কুলে আর্ট শেখায়। আমাদের সকলকে উনি হেল্প করেন। আর যদি আমরা বই নিয়ে যেতে ভুলে যাই ওনার ক্লাসের, উনি রাগেন না। আমি তো বুঝতেই পারছি না সিং স্যারের বিষয় কি লিখবো। আমি তো খুব ভয় পাই ওনাকে। আরে বান্টি, তোর মনে নেই যখন তুই অসুস্থ ছিলি আর তুই ক্লাস অ্যাটেন্ড করতে পারিসনি, তখন সিং স্যার তোর এক্সট্রা ক্লাস নিয়ে তোর ক্লাস কমপ্লিট করান? যতই উনি রাগী হন না কেন, উনি বকেন যাতে আমরা পরিশ্রম করি আর সফল হই। হ্যাঁ গুড্ডি, ঠিক বলছো। আমি জানি সিং স্যারের ব্যাপারে আমি কি লিখবো। বাচ্চারা খুব পরিশ্রম করে, আর প্রায় 4 ঘন্টার পরিশ্রমের পর ওদের কাজ শেষ হয়। শেষমেশ আমাদের কাজ শেষ হয়েছে, আর সব টিচারের ব্যাপারে লেখা হয়ে গেছে। এবার আমরা এই সবকটা পেজে শ্রেয়া দিদি আর হর্ষ দাদাকে দিয়ে দেব, আর বাকি কাজ ওনারা দেখে নেবে। ইয়েস চিঙ্কি। গাট্টু চিঙ্কির বন্ধুরা এবার নিজের নিজের ঘরে চলে যায়, আর গাট্টু চিঙ্কিও হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন গাট্টু চিঙ্কি আর ওর বন্ধু বান্ধবরা সব পেজে শ্রেয়া দিদি আর হর্ষ দাদাকে দিয়ে দেয়। 2 দিন পরে টিচার্স ডে ছিল,
আর টিচার্স ডের দিন সব বাচ্চারা স্কুলে পৌঁছায়। শ্রেয়া দিদি আর হর্ষ দাদা কোথায় গেল? ওরা তো আমাদের বই নিয়ে আসার ছিল না। আরে চিন্তা করিস না গাট্টু, ওনারা এলোই বলে। হ্যাঁ, ওই দেখো ওরা সবাই আসছে। শ্রেয়া দিদি আর হর্ষ দাদা ক্লাসে আসে, আর ওদের হাতে গাট্টু চিঙ্কির বানানো সেই বইয়ের অনেকগুলো কপি ছিল। গাট্টু, চিঙ্কি, বান্টি, গুড্ডি তাড়াতাড়ি ওই বইগুলো ধরার জন্য ওদের হেল্প করে। ওয়াও দাদা দিদি, এই বইটা তো দেখতে এত সুন্দর দেখাচ্ছে। আর এদের ফ্রন্ট কভারে তো আমাদের স্কুলের ফটো আছে। বিশ্বাস হচ্ছে না এটা আমরা লিখেছি। বিশ্বাস কর গাট্টু। আচ্ছা চ, এবার সবাই মিলে স্টাফ রুমে যাব। সব টিচার্স তো সেখানেই আছে, ওখানে গিয়ে আমরা সবাই মিলে একসাথে গিফট দেব। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে। সব বাচ্চারা স্টাফ রুমে পৌঁছায়। সেখানে সব টিচাররা ছিল, আর ওদের কাছে অনেকগুলো গিফটসও রাখা ছিল। সবার আগে গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুরা টিচার্সদের উইশ করে। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে ম্যাম। থ্যাংক ইউ বাচ্চারা। থ্যাংক ইউ বাচ্চারা। তোমাদের হাতে কি? স্যার, এটা আপনাদের জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। যখন টিচার্স বইটা খুলে দেখে আর নিজেদের ব্যাপারে পড়ে, তো খুব ইমোশনাল হয়ে পড়ে। সব টিচার্সের বইটা খুব ভালো লাগে। মানতে হবে বাচ্চারা, তোমরা তো খুবই ট্যালেন্টেড। আগে গিয়ে তোমরা নিশ্চয়ই ভালো কাজ করে সফল হবে দেখবে। থ্যাংক ইউ স্যার, কিন্তু আজকে টিচার্স ডেতে সকলের সঙ্গে একটা সেলফি তো হওয়া উচিত। এটা ঠিক বলেছিস গাট্টু। চ, আয় তাহলে একসাথে সবাই মিলে সেলফি নিয়ে একটা। সবাই একসাথে সেলফি নেয়, আর এইভাবে গাট্টু, চিঙ্কি টিচার্সদের টিচার্স ডে মেমোরেবল বানিয়ে তোলে। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। রঙিন, কমফোর্টেবল আর আকর্ষক কাপড় পরে রেইনবো, বাটারফ্লাই এর মতন কালারফুল থাকতে কার না পছন্দ? আমাদের চিঙ্কিরও খুব পছন্দ, আপনারও নিশ্চয়ই পছন্দ। কিন্তু গাট্টুর অত পছন্দ ছিল না। আরে আরে, এমন গাট্টুর না, ওর কাপড়রা বলতো। গাট্টু ছিল খুব চঞ্চল বাচ্চা। সারাদিন এদিক সেদিক ঘুরতে থাকতো, যে কোনো জায়গায় বসে পড়তো, দাঁড়াতো, পড়ে যেত, কখনো কখনো তো কলার পর্যন্ত ময়লা পৌঁছে যেত, বুঝলে না? আরে বাবা, ছোট মোটো ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তাতে কাপড়ের কি দোষ? মাও শুধু একটাই প্রশ্ন করতো গাট্টুকে, গাট্টু, আজ তুই আবার শার্ট খারাপ করে এসেছিস? বাবা কাপড় জামার সাথে বদমাশি করে না। আর এইভাবে শুধু গাট্টুর একটাই জবাব হতো, সরি মা, আর কখনো এমন হবে না। আর পরের দিন বিকেলে আবার স্কুল ইউনিফর্ম খারাপ। কিন্তু চিঙ্কির ব্যাপার আলাদা ছিল। চিঙ্কির শুধু ভালো ভালো কাপড় পরার শখই ছিল না, চিঙ্কি কাপড়ের ভালো যত্নও নিত। নিজের জামা কাপড়কে ভালোবাসতো। দাগ তো দূরের কথা, চিঙ্কি কাপড়ে একটা মাছিও বসতে দেখেনি কেউ কোনোদিন। কাপড় চোপড়ের ব্যাপারে এরম ছিল চিঙ্কি, আর এমনই চলতে থাকলো। আস্তে আস্তে গাট্টু চিঙ্কি বড় হতে থাকলো, স্কুলের টাইমও বাড়তে থাকলো। তারপর স্কুলের পর টিউশন। গাট্টু আর চিঙ্কি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল ইউনিফর্মেই থাকলো, আর রং বেরঙে কাপড় কাবার্ডেই পরে থাকলো। এ ভাই গাট্টু, সকাল হইয়া বিকাল, ব্যাস এই একটাই সাদা ইউনিফর্ম। বোর হয়ে গেছি আমি, কিন্তু করতেও কি পারি? স্কুলে কালারফুল কাপড় চোপড় পরে আসা তো বারণ। আমি একদম বোঝ হইনি, আর আমার এই ইউনিফর্মটাও খুব পছন্দ। এইটা শুনে চিঙ্কি গাট্টুর মজা উড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর তো ইউনিফর্ম খুবই পছন্দ হবে, কারণ সেটা সাদা, আর সাদা রং নষ্ট করার তো তোমার হবি আছে। আরে চিঙ্কি, এমন কেন বলছো? দেখো তো নিজের ইউনিফর্মকে কি অবস্থা করেছো। সরি, আর কখনো হবে না। কথা শুধু চিঙ্কি পর্যন্ত ছিল না, স্কুলের বাকি বাচ্চারাও ইউনিফর্ম পরে সারা দিন বোর হয়ে গেছিল। আর এইটুকুই নয়, মিশ্রা স্যারও বাচ্চাদেরকে রোজ স্কুল ইউনিফর্মে দেখে দেখে বোর হয়ে গেছিলেন। আর হঠাৎ একদিন মিশ্রা স্যার ক্লাসে এসে এমন একটা অ্যানাউন্সমেন্ট করলো, যেটা শুনে বাচ্চাদের মুখ একেবারে কালারফুল হয়ে গেল। বাচ্চারা, মানডেতে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। তোমাদের যেইটা ইচ্ছা সেইটা পড়ো। কি কি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে দেখাও। কালকে সানডের ছুটি আছে তোমাদের কাছে, তৈরি হয়ে যাও আর মানডেতে স্কুল ইউনিফর্মকে ছুটি দাও। ইয়ে!
ক্লাসের বাচ্চারা সত্যি খুব খুশি ছিল। দুপুরে ছুটির পর শুধু কথা আর কথা। আমি পরী সেজে আসবো। আমি সোলজার হয়ে আসবো। আর আমি পাইলট হয়ে আসবো। আরে এটা তো কম্পিটিশন, কিছু তো সিক্রেট রাখো। আজকেই সব বলে দেবে? তাহলে মানডের জন্য কি বিশেষ থাকবে? ও ভেরি স্মার্ট। এখন আমরাও দেখবো যে মানডে তুমি কি ফ্যান্সি ড্রেস পরে আসো। আমাকে চ্যালেঞ্জ? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু চিংকি যেই সন্ধেবেলায় বাড়ি ফিরল, গাট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বাবার কান ফাটিয়ে দিল। বাবা, পাইলটের ড্রেস আমাকে এক্ষুনি এনে দাও, দাও না। আরে হ্যাঁ বাবা, কালকে পুরো সানডে আছে, দুজনেরই কম্পিটিশন আছে না? চিঙ্কিকেও সঙ্গে নিয়ে যাব। চিঙ্কি বলো মা, তোমাকে কি পড়ার আছে? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, সে তো এখনো হয়তো ডিসাইডই করেনি যে সে কি পরবে। চিঙ্কি বেচারি ভাবতে থাকলো যে সে কি এমন কাপড় পরে যাবে যেটাতে ফ্যান্সি টাচ পাওয়া যাবে, আরো কম্পিটিশন জিতে যাবে। কিন্তু ও কিছুই ভাবতে পারছিল না। গাট্টু চিঙ্কির সামনে ওকে খ্যাপানোর জন্য নাচছিল। আমার তো পাইলটের ড্রেস আসছে, তোমার কি? বলো বলো বলো। বেচারি চিঙ্কির মন খারাপ হয়ে গেল আর মার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো। মা ওকে বোঝালো আর আলমারি খুলে ওকে পুরনো কাপড় দেখালো। ওই কাপড়ের মধ্যে চিঙ্কি হারিয়ে গেল। বাহ মা, তোমার তো ছোটবেলার কাপড়ও আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সামলে রেখেছি আমি। হঠাৎ করে চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে আর ও এক্সাইটেড হয়ে মাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা, আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আর শেষমেশ ওই দিনটা এসে গেল, যার জন্য সবাই অপেক্ষা করছিল। ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের দিন। মানডের দিনে স্কুলের সব বাচ্চারা ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। গাট্টু তো পাইলট সেজে এদিক ওদিক উড়ছিল। বাচ্চাদের জাজ করার জন্য বিশেষ জাজ ডাকা হয়েছিল। আরে কোথায় সেই চিঙ্কি? বেচারি ভয়তে ঘর থেকে বেরোয়নি। তখনই চিঙ্কির এন্ট্রি হয় আর সবাই ওর দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে হেসে দিল, কারণ চিঙ্কি অনেকগুলো কাপড়ের ছোট ছোট টুকরো করে তা দিয়ে একটা ড্রেস বানিয়েছিল। আরে চিঙ্কি, আর কিছু পেলে না পরার জন্যে? এ কি, তুমি তো পুরনো ফাটা কাপড়ের দোকান মনে হচ্ছ। জাজেসরা চিঙ্কিকে জাজ করলো আর তারপর রেজাল্ট শোনালো। তো বাচ্চারা, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। এইটা শুনে গাট্টু আর বান্টি একদম শকড হয়ে গেল। আমি জানি আপনারা সবাই অবাক, আর আমিও অবাক ছিলাম চিঙ্কির ক্রিয়েটিভিটি দেখে। আপনারা সবাই তো রেডিমেড ড্রেস এনে পরে নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিঙ্কি কিছু একটা ক্রিয়েটিভ করেছে। সে নিজের বাবা মার ছোটবেলার কাপড়ের থেকে নিয়ে এখনকার পোশাকের মধ্যে একটু একটু টুকরো নিয়েছে আর একটা সুন্দর ডিজাইন বানিয়েছে। এই ড্রেসটাকে দেখে পুরনো দিনের কাপড়ের প্যাটার্ন মনে হয়, আর বোঝা যায় সেই সময় কি পরা হতো, সেই সময়ের ফ্যাশন। এবং এই জমানার ফ্যাশনটা অনেক রেফারেন্সেস আছে। ওর এই ড্রেসটাকে আমি আগে স্টাডির জন্য পাঠাবো, কিন্তু আগে আমি ওকে ডাকবো ট্রফি নেওয়ার জন্যে। চিঙ্কি স্টেজে গেল আরও নিজের ট্রফি নিয়ে নিল। সবাই হাততালি দিয়ে চিঙ্কির অভিনন্দন করলো আর এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চিঙ্কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের চ্যালেঞ্জ পুরো করলো। স্কুলের অ্যানুয়াল ডে। গাট্টু চিঙ্কির স্কুলের অ্যানুয়াল ডে কাছে এসে গেছিল আর তাতে অনেক ধরনের প্রোগ্রাম হওয়ার কথা, তাই সবাই ভীষণ খুশি ছিল। তখনই গাট্টু চিঙ্কি ক্লাস টিচার ক্লাসে আসে। স্টুডেন্টস, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। এইটা শুনতেই সব বাচ্চারা একসাথে বলে, সেইটা কি ম্যাম? যে এই বছরে অ্যানুয়াল ডে ফাংশন কোঅর্ডিনেটরকে হেল্প করার দায়িত্ব আমাদের এই ক্লাসের একটা বাচ্চা পেয়েছে, মানে স্কুল কোঅর্ডিনেটরের অ্যাসিস্ট্যান্টের পদ। আচ্ছা, তাহলে তোমরাই বলো এই পদ কার পাওয়া উচিত? তখন সবাই ভাবতে লাগে যে কার নাম নেওয়া যায়। গাট্টু ভালো করে সব রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করে নেবে। তা ঠিক যে গাট্টু স্কুল মনিটরের দায়িত্ব বেশ ভালোভাবে করেছিল। তো ঠিক আছে, গাট্টু এবছর স্কুলের কোঅর্ডিনেটরের অ্যাসিস্ট্যান্টের পদে রইল। আমি তোমার নাম প্রিন্সিপালের কাছে দেব, ঠিক আছে? গাট্টু তখন উঠে দাঁড়ায় আর ম্যামকে থ্যাংক ইউ বলে। আরে গাট্টু, কংগ্রাচুলেশনস! আমার তো খুব গর্ব মনে হচ্ছে যে আমার ভাই স্কুল কোঅর্ডিনেটর নীরজ দাদার অ্যাসিস্ট্যান্ট হবে। নীরজ দাদা স্কুলের সব থেকে সিনিয়র ক্লাসে ছিল আর স্কুল কোঅর্ডিনেটরও ছিল।
আর উনি স্কুলে পপুলারও খুব বেশি। হ্যাঁ চিঙ্কি, থ্যাংক ইউ। দেখো এইবারে আমি এত ভালো করে সব রেসপন্সিবিলিটি নেব যে প্রিন্সিপাল ম্যাম নিজে আমার প্রশংসা করবে। হিহি। সব বন্ধুরা হাসে আর তারপর গাট্টু চিঙ্কি ঘরে ফিরে আসে। পরের দিন থেকে অ্যানুয়াল ফাংশনের তোড়জোড় শুরু হয়ে যায় আর গাট্টু গিয়ে নীরজ দাদার সঙ্গে দেখা করে। হ্যালো নীরজ দাদা, আমাকে ক্লাস টিচার তোমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। আরে এসো এসো গাট্টু। হ্যাঁ ম্যাম আমাকে তোমার ব্যাপারে বলেছিল। দেখো তোমাকে গিয়ে চেক করতে হবে যে ডান্স আর সিঙ্গিং প্রিপারেশন কেমন চলছে। ও ওকে দাদা। হ্যাঁ তুমি সব বাচ্চাদের নামের লিস্ট লিখে নাও যারা সিঙ্গিং আর ডান্সে পার্টিসিপেট করেছে। আর হ্যাঁ আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি কি সেইটা করতে পারবে? কোন কাজ দাদা? তোমাকে অ্যানুয়াল ডেতে প্রিন্সিপাল ম্যামের স্পিচ তৈরি করতে হবে। তুমি কি সেটা করতে পারবে? যদি হ্যাঁ তাহলেই বলবে, এন্ড মুভমেন্টে কিন্তু আমার কোনো প্রবলেম দরকার নেই। গাট্টু কিছুক্ষণ ভাবতে লাগে, তারপর বলে, ওকে দাদা, আমি সেই স্পিচটা তৈরি করে নেব। গুড গাট্টু, দ্যাটস দ্য স্পিরিট। চলো তাহলে আমরা শুরু করি। ওকে দাদা। প্রিপারেশন শুরু হয়ে যায় আর গাট্টু নিজের রেসপন্সিবিলিটি ভালোভাবে পূরণ করতে লাগে আর কেউ কোনো অভিযোগের সুযোগই পায় না। অ্যানুয়াল ডে আসতে এখনো 3 দিন বাকি, কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ লেখা এখনো বাকি। গাট্টু, কেমন চলছে সব প্রিপারেশন? খুব ভালো মা। আর সেই স্পিচের কি হলো? এখনো অবধি তোমার করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ মা, কাল সকালে আমি ওইটা স্কুলে তৈরি করে নেব। এখন শুধু 3 দিন বাকি আছে। আচ্ছা গাট্টু, যা এবার গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু পরের দিন সকালে গাট্টু অসুস্থ হয়ে পড়ে, খুব জ্বর হয় ওর। আচ্ছা চিঙ্কি, দেখ তো গাট্টু ওঠেনি কেন? স্কুলের জন্য তো দেরি হয়ে যাচ্ছে। মা তারপর গাট্টুর রুমে যায় আর গিয়ে দেখে গাট্টু বিছানায় শুয়ে আছে আর খুব জ্বর এসেছে। আরে গাট্টু, তোর তো খুব জ্বর এসেছে। দাঁড়া, আমি এখনই ওষুধ আনছি। মা গাট্টুকে ওষুধ খাইয়ে দেয় আর বাবা ওদিকে ডাক্তার ডাকে। চিঙ্কির তো কোনো ব্যাপার নেই, কিন্তু গাট্টু তোমার ভাইরাল হয়ে গেছে। এই ফিভার কিন্তু 2-3 দিন অবধি থাকবে। তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর ভালো করে রেস্ট করো। কিন্তু মা, আমাকে তো স্পিচ রেডি করতে হবে। এত প্রিপারেশনের কি হবে? গাট্টু, তুই চিন্তা করিস না বাবা, কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই বেরিয়ে আসবে। আর গাট্টুর সাথে সাথে সবাই দুঃখী হয়ে যায়। দুপুরে চিঙ্কি স্কুল থেকে ফিরে আসে আর গাট্টুর রুমে গিয়ে ওকে দেখে। গাট্টু, তোর শরীর কেমন আছে? তেমনই আছে চিঙ্কি। তুমি কি নীরজ দাদার সঙ্গে কথা বললে? কি বললো? হ্যাঁ গাট্টু, যে প্রিপারেশন বাকি আছে সেই সব করতে আমি ওনার হেল্প করব। কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ তোকেই লিখতে হবে রে, আর কোনো অপশন নেই। এইসব কি করে হ্যান্ডেল হবে? আমার তো খুব টেনশন করছে। বল, আমি হেল্প করে দেব তোকে। তখনই মা বাবা গাট্টুর রুমে আসে আর গাট্টুর পাশে বসে বলে, শুধু চিঙ্কি না গাট্টু, মার আমিও তোমাকে স্পিচ রেডি করার জন্য হেল্প করব, চিন্তা করো না। এটা শুনে গাট্টু খুব খুশি হয় আর বাকি 2 দিনে সবাই মিলে প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ তৈরি করে দেয়। অ্যানুয়াল ফাংশনের দিন গাট্টুর শরীর ঠিক হয়ে যায়। আরো তাড়াতাড়ি স্কুল পৌঁছে নীরজ দাদার কাছে আগে পৌঁছায়। হ্যালো নীরজ দাদা। আরে গাট্টু, তোমার শরীর কেমন আছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুমি আজকেও আসতে পারবে না বোধহয়। আমি ঠিক আছি। আর এই নাও দাদা প্রিন্সিপাল ম্যামের স্পিচ, আমি রেডি করে দিয়েছি। আরে বাহ গাট্টু, রিয়েলি গুড ওয়ার্ক। তুমি যদি স্পিচটা না আনতে তাহলে খুব প্রবলেম হতো। থ্যাংক ইউ দাদা। গাট্টুর আসার পর নীরজ দাদা, গাট্টু আর চিঙ্কি মিলে অ্যানুয়াল ফাংশন খুব ভালোভাবে সামলে নেয়। নীরজ দাদা সেই স্পিচ গিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে দেয় আর ওনাকে কিছু বলেও একটা। ওদিকে গাট্টু চিঙ্কি দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। আরে গাট্টু, ওদিকে নীরজ দাদা প্রিন্সিপাল ম্যাডামকে কি বলছে? জানা নেই চিঙ্কি, উনি আসলে ওইটা জানা যাবে। আরে দেখো দেখো, ম্যাম স্পিচ দিতে চলেছে। সবাই শান্ত হয়ে যায় আর প্রিন্সিপাল ম্যাডাম নিজের স্পিচ দেন। স্পিচ শেষ হতে সবাই জোরে জোরে তালি বাজায়। ম্যাম আবার কিছু একটা মাইকে বলেন, স্টুডেন্টস, আজকে আমি এখানে সব স্টুডেন্টসদের ধন্যবাদ জানাতে চাই যারা এই ফাংশনে পার্ট নিয়েছে। এরই সাথে আমি স্কুল কোঅর্ডিনেটর নীরজ এবং ওর অ্যাসিস্ট্যান্ট গাট্টুকেও অনেক ধন্যবাদ জানাতে চাই, যারা এত ভালোভাবে এই ফাংশন সম্পন্ন করেছে।
আমি তো এটাও শুনেছি যে প্রোগ্রামের প্রিপারেশনের সময় গাট্টুর শরীর খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তবু ও সব কিছু ঠিকঠাক সামলে নেয়। গ্রেট ওয়ার্ক গাট্টু। গাট্টুর ক্লাসের বাচ্চাদের সাথে সাথে বাকি বাচ্চারাও সবাই মিলে তালি বাজাতে লাগে, আর প্রিন্সিপাল ম্যাম স্টেজ থেকে নিচে নেমে যান। ফাংশন শেষ হতেই সবাই গাট্টুকে কংগ্রাচুলেট করতে আসে। গাট্টু আমার বন্ধু, কংগ্রাটস। তুমি তো সেদিনকে ঠাট্টা করে বলেছিলে যে প্রিন্সিপাল ম্যাম তোমার প্রশংসা করবে, কিন্তু দেখলে তোমার সেই ঠাট্টা সত্যি হয়ে গেল। হ্যাঁ, গাট্টু এমনই তো কাজ করেছে। আই এম প্রাউড অফ ইউ গাট্টু। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এইভাবে স্কুলের অ্যানুয়াল ডে ফাংশন শেষ হয়ে যায়। ডাবল ডোর ফ্রিজ। আজ গাট্টু চিঙ্কির ঘরে নতুন ডাবল ডোর ফ্রিজ এসেছে। চিঙ্কি, দেখো আমাদের নতুন ফ্রিজ কত বড়। এর মধ্যে আমরা কতগুলো চকলেট রাখতে পারবো না? হ্যাঁ রে গাট্টু, এটা সত্যি বিশাল হয়েছে। ডেলিভার বয় সেই ফ্রিজটাকে কিচেনে সেট করে দেয়, আর গাট্টু ডেলিভার বয়ের ফ্রিজ সেট করা মন দিয়ে দেখতে লাগে, আর সেখানে রাখা হ্যামার দিয়ে খেলতে লাগে। আরে গাট্টু, কি করছিস তুই এটা? এতে তোর আঘাত লাগতে পারে। চিঙ্কি, দেখো না কাকু কেমন করে নিজের টুলস দিয়ে ফ্রিজকে সেট করছে। আমারও মন করছে এমন টুলস ইউজ করার। না না গাট্টু, আমরা এই টুলস ইউজ করতে পারি না, এটা ভয়ঙ্কর হতে পারে। গাট্টু এটা শুনে উদাস হয়ে যায়। গাট্টু, এভাবে উদাস হোস না। আচ্ছা, আমার কাছে এক আইডিয়া আছে। চিঙ্কি দৌড়ে ঘরে যায় আর নিচে নিজের উডেন কেট আর প্লেট সেট নিয়ে আসে। মনে আছে এটা? মা আমাদের জন্য পন্টুন কিডস থেকে অর্ডার করেছিল। দেখ, এর মধ্যে কত টুলস আছে। এটা দিয়ে আমরা খেলতেও পারবো, আর আমাদের জন্য কত সেফও। হ্যাঁ চিঙ্কি, এটা তো অনেক লাইট ওয়েট আর খুব কালারফুল। চলো আমরা এর সঙ্গে খেলি। তারপর গাট্টু চিঙ্কি সেই উডেন টুল দিয়ে খেলতে লাগে। আমার মনে পড়লো বান্টিরও এই টুল বক্স দরকার ছিল। আরে ওকে বল না, ও যেন www.puntunkids.com থেকে অর্ডার করে নেয়। গাট্টু চিঙ্কি বারবার ফ্রিজ খুলে দেখতে লাগে। গাট্টু ফ্রিজের একটা দরজা খোলে তো চিঙ্কি অন্যটা। চিঙ্কি, এইটা তো ভেতর থেকেও খুব বড়, একবার দেখো। হ্যাঁ গাট্টু, আর দেখ এখানে কত আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে। এগুলোতে স্ন্যাক্স আর ফ্রুটস রাখতেও কত মজা লাগবে। আরে তোরা ফ্রিজটা এবার বন্ধ কর আর এসে একটু আমাকে সাহায্য কর। গাট্টু চিঙ্কি তখনই মায়ের কাছে যায় আর দেখে যে মায়ের টেবিলে অনেকগুলো কার্ডবোর্ডের বাক্স রাখা, যেটাতে ফ্রুটস, ভেজিটেবলস আর বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে। মা, এগুলো সব কি? আরে তোরা যখন স্কুলে গিয়েছিলি তখন আমাকে পুরনো ফ্রিজে সব জিনিসপত্র বের করে রাখতে হয়েছিল, তো আমি কার্ডবোর্ডের কিছু বাক্স নিই, তাতে ফ্রুটস, ভেজিটেবলস আর প্যাকেজেস ফুড লিখে জিনিসগুলোকে সেই হিসাবে বক্সে রেখে দিই। শুধু তাই নয়, এতে আমি জানতে পারি যে আমাদের ফ্রিজে কত এক্সপায়ার্ড জিনিসও রাখা ছিল। আমি বুঝে গেছি মা, এবার আমাদের নতুন ফ্রিজে এই ফ্রেশ খাবার দাবারগুলো রাখতে হবে, তাই না? হ্যাঁ চিঙ্কি, চলো শুরু করি। তখনই মেইন ডোর খোলার আওয়াজ আসে আর বাবা অনেক নতুন খাবার আর ফ্রুটস নিয়ে ঘরে আসে। বাচ্চারা দেখো, আমি নতুন ফ্রিজের জন্য কি কি নিয়ে এসেছি। আরে কি, বাবা তো আরো জিনিস নিয়ে আসলো। হ্যাঁ গাট্টু, কিন্তু চিন্তা করতে হবে না, আমার তো ডাবল ডোর ফ্রিজ, তাই না? এটা এত বড় যে সব ঢুকে যাবে ওতে। চল এই জিনিসগুলোকে আগে ফ্রিজে রেখে দিই আমরা। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ আমিও। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা মিলে সব জিনিস ফ্রিজে অ্যাডজাস্ট করতে লাগে। চিঙ্কি তখন বাবার আনা বক্সে হোমমেড আইসক্রিমের একটা প্যাকেট দেখে। আরে বাবা, এটা কি? এতে সত্যি আইসক্রিম আছে, কিন্তু এটা তো ঠান্ডা নয়। না না চিঙ্কি, এটা তো আইসক্রিম মিক্স, সেইটাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভার। মানে এই বক্সের মধ্যে কিছু এমন ইনগ্রিডিয়েন্টস আছে যেটাতে আমরা ঘরেই টেস্টি খাবার বানাতে পারবো, সেইটাও বেশি কষ্ট না করে।
আমি ভাবলাম ঘরে নতুন ফ্রিজ আসার খুশিতে আমরা সকলে আইসক্রিম বানিয়ে খাই। আরে বাহ, এর সাহায্যে আমরা ঘরেই আইসক্রিম বানিয়ে খেতে পারবো। এইটা তো খুব ইন্টারেস্টিং। মা, চলো না আগে আইসক্রিম বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিই, যাতে আমাদের কাজ শেষ হতে হতে আইসক্রিমও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ওকে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি আর গাট্টু ফ্রিজকে অর্গানাইজ করে দিচ্ছি। ততক্ষণে মা আর চিংকি মিশে আইসক্রিম মিক্স রেডি করে ফ্রিজে রেখে দেবে। আমাদের কাজটাও খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব দারুণ আইডিয়া বাবা, এটাই করি। আর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। গাট্টু, এই নাও, আমি এই ওয়াটার বোতলগুলো ভরে দিয়েছি, সেগুলো ফ্রিজের শেলফে রেখে দাও। ওকে বাবা। বাবা, এই ফ্রুটসগুলোর কি করার আছে? এইগুলো সব থেকে নিচে থাকবে। তোমার আর চিংকির চকলেটগুলো একদম উপরের থাকে রাখো। হ্যাঁ, ওকে বাবা। ওদিকে মা আইসক্রিম রেডি করতে করতে বলে, আর চকলেট রাখার সময় নিজেই খেয়ে ফেলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, আমি খাচ্ছি না। চিংকি, দেখ, এই দুধে এবার আমরা আইসক্রিম মিক্স দেব আর ধীরে ধীরে একে বয়েল হতে দেব। তারপর এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে একে ফ্রিজে রেখে দেব আর আমাদের টেস্টি আইসক্রিম তৈরি হয়ে যাবে। ওয়াও মা, এটা তো ভীষণ ইজি। সবাই তারপর কাজে ব্যস্ত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সব কাজও শেষ হয়ে যায়। বাবা আর গাট্টু মিলে সব জিনিস ফ্রিজে রেখে দেয়। ওদিকে চিংকি আর মা মিলে আইসক্রিম ডিপ ফ্রিজারে রেখে দেয়। আরে বা, সব কাজ তো বেশ ঝটপট তাড়াতাড়ি হয়ে গেল। না না মা, এখন একটা শেষ আছে। সেটা আবার কি? এক্ষুনি বলছি মা। গাট্টু দৌড়ে রুমে যায় আর নিজের রুম থেকে কিছু স্টিকার্স নিয়ে বেরিয়ে আসে। আরে গাট্টু, এটা সেই স্টিকারগুলো না যেগুলো আমরা ফ্রিতে পেয়েছিলাম আমাদের স্ক্র্যাপ বুকের সাথে? হ্যাঁ চিংকি, এগুলো দেখো কত ভালো। মা, এগুলো আমরা ফ্রিজে লাগাতে পারবো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, কেন নয়। যা, স্টিকারগুলো ফ্রিজে লাগিয়ে দে। আর গাট্টু চিংকি মিলে সেই ফ্রিজে স্টিকারগুলো লাগিয়ে দেয়। তখন চিংকির মাথায় একটা আইডিয়া আসে। ও নিজের রুমে যায় আর সেখান থেকে পেপার ক্লিপ আর কালার পেন্সিল নিয়ে বেরিয়ে আসে। চিংকি, তুমি আর কি করবে? গাট্টু, এতে আমি ভালো একটা কোট লিখব আর এই পেপার ক্লিপের সাহায্যে আমি ফ্রিজে এটা লাগিয়ে দেব। তারপর তো ফ্রিজ আরো সুন্দর দেখাবে। গুড আইডিয়া চিংকি, কিন্তু তুমি এই পেপারের মধ্যে কি কোট লিখবে? সেটা দেখতে পাবে বাবা, 2 মিনিট দাও। সবাই তখন চিংকিকে লিখতে দেখে আর চিংকি কালার পেন্সিল দিয়ে সুন্দর হাতে লেখে, মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হিয়ার। ওয়াও চিংকি, এটা তো সত্যি দারুণ লিখেছিস তুই। হ্যাঁ চিংকি, এখন তুমি এটাকে ফ্রিজে লাগিয়ে দাও। চিংকি তারপর পেপার ক্লিপের সাহায্যে সেই কোট লাগিয়ে দেয়। আগে তো আমাদের নতুন ফ্রিজ একটু কম ভালো লাগছিল, কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটির পরে এই ফ্রিজ তো আরো ভালো দেখতে লাগছে। সত্যিতে দারুণ। একদম ঠিক বলেছো তুমি। আমাদের গাট্টু চিংকি সত্যিই খুব ট্যালেন্টেড। সবাই তারপর রেস্টরুমে বসে পড়ে আর টিভি দেখতে দেখতে রেস্ট করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই আইসক্রিমও ঠান্ডা ঠান্ডা তৈরি হয়ে যায়। চলো চলো, আইসক্রিম তৈরি হয়ে গেছে, এবার আমরা আরাম করে খাবো। বা মা, এতগুলো কাজ করার পরে এত সুন্দর আইসক্রিম খাওয়ার তো মজাটাই আলাদা। হ্যাঁ মা, সত্যি তো, এই আইসক্রিমটাও কি টেস্টি দেখতে লাগছে। যাই বলো, একসঙ্গে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয় আর মজাটা খুব আসে। হ্যাঁ, একদম ঠিক বললে। তারপর সবাই একসাথে আইসক্রিমের মজা নেয়। গাট্টু হলো ব্লু হাউসের ক্যাপ্টেন। আজ স্কুলে খুবই হুড়োহুড়ি হচ্ছে, এমন মনে হচ্ছিল যেন কিছু হতে চলেছে। গাট্টু, চিংকি আর ওদের বন্ধুরাও জানার জন্য খুব উৎসুক ছিল যে শেষমেশ কি হতে চলেছে। তখনই টিচার ক্লাসে আসে। বাচ্চারা, তোমাদের স্কুলে হাউস ক্যাপ্টেনের জন্য ইলেকশন হতে চলেছে। যেই বাচ্চাদের ইলেকশনে পার্টিসিপেট করতে ইচ্ছে আছে ওরা যেন নিজের নাম সাবমিট করে দেয়। এবার ইলেকশনের সাথে সাথে তোমাদের ইউনিট টেস্টের মার্কসও কাউন্ট হবে। যেই বাচ্চা সব থেকে বেশি ভোট পাবে আর তার সাথে টেস্টে ভালো মার্কসও হবে সেই জিতবে। ওয়াও, এটা কত ভালো অপরচুনিটি গাট্টু। হ্যাঁ চিংকি, আমিও খুব এক্সাইটেড। গাট্টু, ইউনিট টেস্ট তো আমাদের পুরো ক্লাসে আমাদেরই সব থেকে বেশি মার্কস, তাই না?
হ্যাঁ চিঙ্কি। গাট্টু, তুমিও ইলেকশনে যোগ দাও আর আমাদের ব্লু হাউসের ক্যাপ্টেন হয়ে যাও। কি আমি আমি কি করে ইলেকশনে পার্ট নিতে পারবো চিঙ্কি? আমি আগে কখনো ইলেকশনে পার্ট নিইনি। আরে তাতে কি হয় গাট্টু, কখনো পার্ট নাওনি, তাহলে এখন নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও, আমি ভেবে বলছি। তারপর ক্লাস শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়তে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে লাঞ্চ ব্রেক হয়। তাহলে গাট্টু, কি ভাবলে তুমি, ইলেকশনে যোগ দিচ্ছ কি না? চিঙ্কি তুমিও না, এত তাড়াতাড়ি কি করে ডিসাইড করব? এমনিতেও মার্কস বেশি থাকলে কি হবে, ভোটের কি হবে? স্কুলে তো সব থেকে পপুলার ছেলে তো বানি, তো আমি ভোট কি করে পাবো? আরে গাট্টু, তুমি এগোও তো, তারপরে দেখো তুমি ভোটও পাবে আর তুমি জিতবেও। ঠিক আছে চিঙ্কি, আমি তাহলে গিয়ে টিচারকে নিজের নাম দিয়ে দিই। তারপর গাট্টু নিজের নাম ইলেক্টিং ক্যান্ডিডেটসের মধ্যে দিয়ে আসে। জানো চিঙ্কি, টিচার আমাকে অল দি বেস্ট বলল, আর এটাও বলল উনি আমার উপরে ভরসা রাখেন। আমার তো আরো কনফিডেন্স এসে গেছে। এই হলো না ব্যাপার গাট্টু, চলো এবার ইলেকশনের আয়োজন শুরু করো। তারপরে গাট্টু ইলেকশনে ভাগ নেওয়ার জন্য অনেক বড় আয়োজন করতে থাকে। ওর মার্কস তো ভালো ছিলই, এবার শুধু বেশি বেশি ভোটস একত্রিত করার ছিল। চিঙ্কি, কাল থেকে স্কুলে আমাদের ক্যাম্পেনিং শুরু হবে, কিন্তু আগে তো পোস্টার বানাতে হবে। কেমন পোস্টার গাট্টু? চিঙ্কি, বড় বড় চার্ট পেপারের আমাদের পোস্টার বানাতে হবে, যার মধ্যে লিখতে হবে ভোট ফর গাট্টু, আর তার মধ্যে একটা ভালো স্পিচও লিখতে হবে। হ্যাঁ, এবার এই স্পিচটা কি হবে গাট্টু? চিঙ্কি, আমাদের একটা এমন স্পিচ রেডি করতে হবে যেটা লোকেরা শুনে ইমপ্রেস হয়ে যায় আর ভোট দিক। হ্যাঁ গাট্টু, আমি বুঝে গেলাম, কিন্তু গাট্টু এগুলো তো অনেক কাজ, আমরা দুজনে মিলেও এতগুলো কাজ করতে পারবো না। হ্যাঁ, এইটা তো তুমি একদম ঠিক বলছো। তাহলে কি করা হবে? ও, আইডিয়া! কি চিঙ্কি, কি আইডিয়া? আরে গাট্টু, আমরা তাড়াতাড়ি করে গুড্ডি আর হারিকেও নিয়ে চলে আসি, ওরা আমাদের পোস্টার বানানোর জন্য সাহায্য করবে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। যত বেশি লোক হবে তত ভালো স্পিচ রেডি করতে পারবো। তাহলে আর দেরি কিসের, চলো তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি। এখন আপনারা আপনাদের ফেভারিট গাট্টু চিঙ্কি ফেভারিট টয়েস অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তারপর গাট্টু বা চিঙ্কি গুড্ডি আর হারির বাড়ি চলে যায় আর ওকে নিয়ে আসে। তারপরে চারজনে মিলে গাট্টুর ক্যাম্পেনিং এর জন্য পোস্টার বানায়। সব কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। বন্ধুরা, আমরা মিশে তো পোস্টার্স বানিয়ে নিয়েছি, কিন্তু স্পিচের জন্য তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ গাট্টু, কোনো আইডিয়াই আসছে না। কোনো ব্যাপার না, আমরা আবার কালকে ভাববো। আমার বিশ্বাস যে আমরা তাড়াতাড়ি কোনো আইডিয়া পেয়ে যাব। তারপর গুড্ডি আর হারি নিজের বাড়ি চলে যায় আর চিঙ্কিও ঘুমিয়ে পড়ে, কিন্তু গাট্টু অনেকক্ষণ নিজের স্পিচের কথা ভাবতেই থাকে। সকালে চিঙ্কি যখন ঘুমিয়ে ওঠে, দেখে যে গাট্টু নিজের স্টাডি টেবিলে বসে কিছু লিখছিল। আরে গাট্টু, গুড মর্নিং, এটা তুমি সকাল সকাল কি লিখছো? চিঙ্কি, আমি স্পিচ লিখছি, আর জানো তুমি, আমি অনেক কিছু লিখে নিয়েছি। ওয়াও গাট্টু, এটা তো খুবই ভালো কথা, ফাইনালি তোমার স্পিচ রেডি হয়ে গেল। হ্যাঁ চিঙ্কি, এখন আসবে না স্কুলের ব্লু হাউস ক্যাপ্টেন হওয়ার মজা। আরে আরে গাট্টু, এত ওভার কনফিডেন্ট হয়েও না, এখন তো ইলেকশন বাকি আছে। যাই হয়ে যাক চিঙ্কি, দেখো জিতবো তো আমি। আমার পোস্টার্স ভালো হয়েছে আর আমার স্পিচটাও খুব ভালো। ঠিক আছে গাট্টু, অল দ্য ভেরি বেস্ট। স্কুল গিয়ে সব বাচ্চারা খুব বড় ক্যাম্পেনিং করে আর সবাই নিজের নিজের পোস্টার্স নিয়ে সারা স্কুলে ঘোরে। এইভাবে সারাটা দিন পেরিয়ে যায়। পরের দিন সব পার্টিসিপেন্টসদের স্টেজে গিয়ে নিজেদের স্পিচ দেওয়ার ছিল। তার ঠিক 2 ঘন্টা পরে রেজাল্টস অ্যানাউন্স হওয়ার ছিল। চিঙ্কি, আমি খুব নার্ভাস ফিল করছি, আমি ভালো স্পিচ দিতে পারবো তো? আর নয় কি গাট্টু, তুমি এত বড় প্র্যাকটিস করেছো, আমার তোমার উপরে অনেক বিশ্বাস। থ্যাংক ইউ চিঙ্কি। তারপর গাট্টুর টার্ন আসে আর ও নিজের স্পিচ দেয়। গাট্টুর কনফিডেন্স দেখে সব বাচ্চারা আর টিচাররা মিলে গাট্টুর জন্য অনেক ক্ল্যাপিং করে। তারপরে সব বাচ্চারা নিজের নিজের ক্লাসে চলে যায়। চিঙ্কি, আমার মনটা তো রেজাল্টসের দিকে আছে, কে জানে কে জিতবে। কোনো ব্যাপার না গাট্টু, তুমি তো নিজের বেস্ট দিয়েছো।
এখন তুমি টেনশন নিও না। গাট্টু আর চিঙ্কি কথা বলছিল, তখনই ক্লাসে টিচার আসে আর সব বাচ্চারা একদম সিরিয়াস হয়ে যায়। বাচ্চারা, ইলেকশনের রেজাল্ট এসে গেছে। গাট্টুর টেনশন আরো বেড়ে যায়। কিন্তু তখনই টিচার অ্যানাউন্সমেন্ট করে যে গাট্টুকে ব্লু হাউসের ক্যাপ্টেন বানানো হয়েছে। সব বাচ্চারাও গাট্টুর জন্য ক্ল্যাপিং করতে শুরু করে। দেখলে গাট্টু, আমি বলেছিলাম না তুমিই জিতবে। কংগ্রাচুলেশন গাট্টু। কংগ্রাচুলেশনস গাট্টু, এখন তো পার্টি হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি আসে। এসেই সারা বাড়ি মাথায় উঠিয়ে নেয়। মা, মা, কোথায় তুমি? বাবা, তাড়াতাড়ি এসো। আওয়াজ শুনে মা বাবা কাজ ছেড়ে হলে আসে। কি হয়েছে বাচ্চারা? বন্ধুদের সাথে ঝগড়া করে আসছো কি? না মা, তেমন ব্যাপার নেই। কোনো অ্যাক্সিডেন্ট দেখে নিলে নাকি? কি বাবা, তুমিও? সে কথা নয়। তাহলে বলো কি ব্যাপার? কথা শুনে তুমি আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য তো এখনো আমরা আছি, বলো ব্যাপারটা কি হয়েছে? বাবা, মা, আমরা মোদি মশাইয়ের ইন্টারভিউ নিতে চলেছি। কি? বলেছিলাম না, আশ্চর্য হয়ে যাবে। আমি তো বিশ্বাস করতে পারছি না। সত্যি কি তোমরা মোদি মশাইয়ের ইন্টারভিউ নিতে চলেছো? হ্যাঁ বাবা, আমরা মোদি মশাইয়ের ইন্টারভিউ নিতে যাচ্ছি। কবে, কোথায়, কিভাবে? আর তোমরা আমাদের আগে বলনি কেন? আরে মা, আজকেই ঠিক হয়েছে, তো আগে কি করে বলতাম? মানে আজ হঠাৎ করে এইসব কি করে? আরে বাবা, স্কুলে মিশ্রা স্যার আজ একটা প্রজেক্ট দিয়েছে, তাই আজই ঠিক হলো। মানে মোদিজির ইন্টারভিউ, এটা তোমার প্রজেক্ট? আমরা তোমাদের সঙ্গে ঠাট্টা করছিলাম। সামনাসামনি বসে ইন্টারভিউ নেওয়ার নেই, শুধু ইন্টারভিউয়ের জন্য প্রশ্ন তৈরি করার আছে। এটাই আমাদের প্রজেক্ট। মিশ্রা স্যার ইন্টারভিউয়ের টপিক শেখাচ্ছিল, তাই সে প্রজেক্ট দিয়েছে যে তুমি যে লোকের ইন্টারভিউ নিতে চাও তার জন্য প্রশ্নের লিস্ট বানাও। আর মোদি মশাই আমাদের কতটা প্রিয় সেটা তো তুমি জানো, তাই আমরা এই প্রজেক্টটা নিয়ে নিয়েছি। কি বাচ্চারা, তোমরা তো আমাদেরকে ভয় পাই দিয়েছিলে। মা, বাবা, তোমরা কি আমাদের প্রশ্ন তৈরি করতে সাহায্য করবে? নিশ্চয়ই করব, মোদি মশাই তো আমাদেরও ফেভারিট। ফ্রেশ হয়ে গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে প্রশ্ন তৈরি করতে বসে পড়ে। প্রথম প্রশ্ন কি জিজ্ঞেস করব? তুমি ভাবো, ইন্টারভিউ তো তুমি নেবে না? মোদিজি, আপনার নাম কি? আরে পাগল, সেটা তো সবাই জানে। মোদি মশাই না মোদি মশাই, গুগল কর, ওনার পুরো নামটা জান। তাহলে এই প্রশ্নটাকে ঘুরিয়ে দি। সেইটা কি করে? মোদিজি, আপনার ছোটবেলায় নিকনেম কি ছিল? এটা কেমন? এইটা তো সত্যিই প্রশ্নের মতন। ছোটবেলাতে তো সবারই নিকনেম হয়। এই প্রশ্নটা লিখে নাও। আর চিঙ্কি প্রশ্ন লিখে ফেলে। দ্বিতীয় প্রশ্ন কি জিজ্ঞেস করি? ভাবো ভাবো। আপনার ফেভারিট অ্যানিমাল? আমি নিশ্চিত সিংহই হবে। তুই কেন জবাব দিচ্ছিস? জবাব তো মোদি মশাই দেবে। এই প্রশ্নটাও লিখে ফেল। এখন ফেভারিট বার্ড? ময়ূর। সেটা তো সবাই জানে, ওনার ময়ূরের সাথে ভিডিও দেখেছে সবাই। তাহলে এরম করি, আমরা লিখি যে মোদিজি আপনার কাছে ময়ূর কি করে আসে? তারা আপনার থেকে ভয় পায় না? বাবা, এটা ঠিক আছে না? খুব ভালো, তোমরা মোদি মশাইকে যেটা জিজ্ঞেস করতে চাও সেইটা লেখো। তৃতীয় প্রশ্ন, আপনি কখনো গুলি ডান্ডা খেলেছেন? তুই খেলিস তার জন্য না? তো তুইও জিজ্ঞেস কর না, মানা করেছি নাকি? ঠিক আছে। মোদিজি, আপনি কোনোদিনও রঙ্গোলি বানিয়েছেন? চিঙ্কির এই প্রশ্ন শুনে মা বাবার গাট্টু হেসে ফেলে। হাসছো কেন? আমি সত্যিকারের ওনাকে এটাই জিজ্ঞেস করতে চাই। আরে রেগে যেও না মা, এটা ভালো প্রশ্ন। বাচ্চারা মন থেকে পরিষ্কার হয়, ওদের কোনো প্রশ্ন ভুল হয় না। তুমি তোমাদের মোদি মশাইকে যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাও সেইটা জিজ্ঞেস করে নিও। এইভাবে গাট্টু আর চিঙ্কি মোদিজির জন্য প্রশ্নের লম্বা চড়া লিস্ট বানায়। হয়ে গেছে প্রশ্ন তৈরি, প্রজেক্ট রেডি। হে হে।
আরে এখনো তো অনেক কাজ আছে। এই প্রজেক্টটাকে ভালো করে প্রজেক্ট পেপারে লিখে সাইনও করার আছে। আরো একটা কাজ রয়ে গেল। সেটা কি? দেখো, তোমাদের প্রজেক্টটা তো তৈরি হয়ে গেল, কিন্তু এই সব প্রশ্ন তুমি একটা লেটারে লেখো। আমরা মোদি মশাইকে সেই লেটার পাঠিয়ে দেব। কেমন লাগলো আইডিয়া? এই আইডিয়া শুনে গাট্টু আর চিঙ্কি লাফাতে থাকে। বাবা, সত্যি কি মোদিজি আমাদের প্রশ্নের উত্তর দেবে? আরে বাবা, নিশ্চয়ই দেবে। মোদি মশাই কোনোদিন বাচ্চাদের মন খারাপ করে না। এই শুনে গাট্টু আর চিঙ্কি মোদিজিকে লেটার লিখতে বসে পড়ে। গাট্টু দেখ না, কত অর্ডারস আছে। তো কি হলো? বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। স্কুলের প্রস্তুতি। ফাইনাল এক্সামের রেজাল্ট আগে এসে গেছে, আর এখন গট্টু চিঙ্কির স্কুলের ছুটি চলছিল। নতুন সেশন শুরু হতে আর স্কুল খুলতে এখনো 4 দিন বাকি। দুপুরবেলা বাবা মার্কেট থেকে আসে, আর ওনাকে দেখে গট্টু চিঙ্কি এক্সাইটেড হয়ে ওনার পাশে এসে বসে পড়ে। বাবা বাবা, মার্কেট থেকে কি আনলে? বাচ্চারা, আজকে আমি মার্কেট থেকে অনেক জিনিস নিয়ে এসেছি। বাবা, তুমি আমাদের বুকস আর কপিজও এনেছো না? হ্যাঁ হ্যাঁ চিঙ্কি মা, এই দেখো, এই ব্যাগে তোমাদের বুকস আর নোটবুক আছে, আর তার সঙ্গে ওতে লাগানোর কভার। গাট্টু দেখ, এতে আমাদের ফেভারিট কার্টুনের নামের স্লিপস আছে। কি দারুণ! হ্যাঁ চিঙ্কি, এগুলো লাগাতে খুব মজা আসবে। আর বাচ্চারা, এই নাও তোমাদের দুজনের জন্য আমার থেকে গিফট, নতুন স্কুল ব্যাগ। গট্টু চিঙ্কি ওদের নতুন স্কুল ব্যাগ দেখে ভীষণ খুশি হয়ে যায়। এটা তো বাবা খুব ভালো করেছে, তাই না গট্টু চিঙ্কি? এমনি তো তোদের পুরনো ব্যাগটা ফেটে গেছিল, এবার তোদের নতুন সেশন নতুন ব্যাগের সাথে। হ্যাঁ মা, আমার স্কুলের ব্যাগের তো চেইন খারাপ হয়ে গেছিল। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা, এই ব্যাগ দারুণ দেখতে। ওয়েলকাম বাচ্চারা। গট্টু চিঙ্কি ওদের নতুন বই খাতায় নতুন কভার চড়াতে খুব এক্সাইটেড ছিল, কিন্তু মা সকাল থেকে কাজে ব্যস্ত। বিকেল বেলা মা ফ্রি হয়ে গট্টু চিঙ্কির সাথে এসে বসে আর ওদের বইতে কভার লাগাতে হেল্প করে। গট্টু চিঙ্কি, তোদের বইতে এবার আমি কভার লাগিয়ে দেব, আর তোরা দুজন তাড়াতাড়ি ওর মধ্যে পছন্দের নেম স্লিপস লাগিয়ে দে, এতে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে মা। তারপর মা বই খাতায় কভার লাগিয়ে গট্টু চিঙ্কিকে নেম প্লেট লাগাতে দেয়, আর ওরা নেম স্লিপস লাগাতে লাগে। তখনই চিঙ্কির হাতে বাংলা বই আসে। আরে, এটা তো আমাদের নতুন সেশনের বাংলা বই। এতে নিশ্চয়ই অনেক স্টোরিজ আর পোয়েমস হবে। চিঙ্কি এটা বলে ওর নতুন বইয়ের গল্প পড়তে শুরু করে, আর গট্টুর নেম স্লিপস লাগাতে বিজি ছিল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। তখনই বাবা সবার জন্য জুস নিয়ে আসে। তোমরা তো খুব কষ্ট করছো, দেখো আমি তোমাদের জন্য জুস এনেছি। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। আমাদের কাজও শেষ হলো বলে, এই তো গরমকাল এলো বলে, আর চিঙ্কিরও হেয়ার কাটটা করিয়ে নিতে হবে আমাদের। তো কাল সকালে তুমি চিঙ্কির হেয়ার কাট করিয়ে দিও। হ্যাঁ বাবা, আমি না ছোট ছোট চুল করব, যাতে আমি আমার নতুন হেয়ার ব্যান্ড লাগিয়ে স্কুলে যাব। খুব মজা আসবে। ও তাই নাকি চিঙ্কি, এমন ব্যাপার? কাল সকালে তোমার হেয়ার কাট করাতে যাব, ঠিক আছে? পরের দিন সকাল সকাল বাবা চিঙ্কিকে নিয়ে হেয়ার কাট করাতে যায় আর ছোট ছোট চুল কাটিয়ে দেয়। চিঙ্কি যখন বাবার সাথে ঘরে ফিরে, তখন মা আর গট্টু ওর নতুন হেয়ার কাট দেখে অবাক হয়ে যায়। আরে বা চিঙ্কি, এই নতুন ছোট চুলের হেয়ার কাটটা তোকে বেশ মানাচ্ছে। হ্যাঁ সত্যি তো চিঙ্কি, এই নতুন লুক তো তোমার উপরে খুব ভালো লাগছে। কি ব্যাপার চিঙ্কি, নতুন সেশনের সঙ্গে তো তুমি তোমার লুকও চেঞ্জ করে নিলে। থ্যাংক ইউ গট্টু, আর থ্যাংক ইউ মা। স্কুলেও গুড্ডি আমার নতুন হেয়ার কাট দেখে দেখবে একদম শক হয়ে যাবে। হ্যাঁ চিঙ্কি, আর আমাদের বাকি ফ্রেন্ডরাও। আচ্ছা দেখ, তোদের জন্য এবার আমাদের নতুন ইউনিফর্ম আনতে হবে, তারপর তোরা নতুন সেশনের জন্য একদম রেডি হয়ে যাবি। হ্যাঁ, আমাদের গট্টু চিঙ্কি বড় হয়ে গেছে, ওদের গত বছরের ইউনিফর্ম হবে না। তো ঠিক আছে, সন্ধেবেলায় গিয়ে আমরা নতুন ইউনিফর্ম নিয়ে আসবো। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা।
বিকেলবেলা বাবা গাট্টু চিংকিকে সাথে নিয়ে যায় আর নতুন ইউনিফর্ম কিনে দেয়, আর এর সাথে নতুন শুজও। যখন ওরা ফেরত আসছিল তখন কথা বলছিল। বাবা, আমরা দুজন ঘরে থাকা মিস করব। আমরা এই ছুটিটাতে খুব মজা করলাম। হ্যাঁ বাবা, সত্যি আমরা সারাদিন কত মজা করতাম আর সারাদিন মায়ের সাথে গল্প করতাম। এখন আবার স্কুল শুরু হয়ে যাবে, আমরা বিজি হয়ে যাব। কোনো ব্যাপার না গাট্টু চিংকি, স্কুল যাওয়াটাও তো দরকার না, আর এই সব তো লাইফে আসবেই। হ্যাঁ বাবা, ঘরে মজা তো খুব হচ্ছিল, কিন্তু আমি স্কুল যাওয়াটাও মিস করছিলাম। তাই আমি স্কুল যাওয়ার জন্য এক্সাইটেড। সাব্বাস গাট্টু, এইটাই হলো কথা। চলো এই কথাতে আমরা একটা আইসক্রিম খাই। হ্যাঁ বাবা, আমি না স্ট্রবেরি আইসক্রিম খাবো, আর আমরা মায়ের জন্যও নিয়ে যাব আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ চিংকি, নিশ্চয়ই। ইয়ে, আইসক্রিম! আমি ম্যাঙ্গো ফ্লেভার নেব বাবা, মজা আসবে। গাট্টু চিংকি বাবার সাথে গিয়ে আইসক্রিম নিয়ে আসে, আর মায়ের জন্য আইসক্রিম আনতে ভোলে না। আর এইভাবে গাট্টু চিংকি স্কুলের নতুন সেশনে যাওয়ার জন্য একদম তৈরি। গাট্টুর প্রিয় বন্ধু। অনেক বছর আগে এক শহরে গাট্টু নামে এক 7 বছরের বাচ্চা নিজের মা বাবার সাথে থাকতো। গাট্টু খেলাধুলা, পড়াশোনা সবেতেই খুব ভালো ছিল, আর সেই জন্যই তার বাবা মা এবং শিক্ষকেরা তাকে খুব ভালোবাসতো। গাট্টুর ক্লাসেই রাহুল নামে একটা ছেলে পড়তো। গাট্টু আর রাহুল খুব ভালো বন্ধু ছিল, কিন্তু গাট্টু যত সাদাসিধা ছিল, রাহুল তত বদমাইশ ছিল। ওর মাথায় সব সময় কিছু না কিছু দুষ্টু বুদ্ধি ঘুরপাক খেত। তারপর একদিন টিচার সব বাচ্চাদের বলল, স্টুডেন্টস, কাল সবার ইংরেজি পরীক্ষা হবে, আর তাই সবাই কালকে পড়াশোনা করে আসবে। আর মনে রেখো, যে কম নাম্বার পাবে তাকেই আমি প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব। এই কথা শুনে গাট্টু ভয় পেয়ে গেল। প্রিন্সিপাল স্যার তো খুব বকবেন, তাই আমি কালকে ভালো করে পড়াশোনা করে আসব। স্কুল ছুটি হতে না হতেই গাট্টু সোজা বাড়ি চলে যায় আর খাবার খেয়ে পড়তে বসে যায়। পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায়, আর তখনই হঠাৎ রাহুল গাট্টুর ঘরে আসে। আরে রাহুল, তুমি কখন আমার বাড়ি এলে? আমি তোমাকে পার্কে নিয়ে যেতে এসেছি, চলো আমরা পার্কে খেলতে যাই। কিন্তু আমি আজ পার্কে যেতে পারবো না, আমার এখনো 2টো লেসন পড়া বাকি। তুমিও যাও, গিয়ে ইংলিশ পরীক্ষার জন্য তৈরি হও। তুমি তো জানো আমি যতই চেষ্টা করি না কেন, আমি এই লেসনটা মুখস্থ করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে পার্কে খেলো, আর পরীক্ষায় তুমি আমার দেখে পাশ করে যাবে। পরের দিন ওরা তাই করলো। যেই পরীক্ষা শুরু হলো, অমনি গাট্টু তাড়াতাড়ি করে লিখে নিয়ে তারপর ওর পাশে বসে থাকা রাহুলকে নিজের খাতা থেকে চিটিং করালো। রাহুলকে এত নম্বর পেতে দেখে টিচার চিন্তায় পড়ে গেল। রাহুল তো সারাদিন দুষ্টুমি করে, ও কি করে 10-এ 10 পেল? হ্যাঁ, এই ভেবে টিচার ক্লাসের স্টুডেন্টদেরকে বলল, স্টুডেন্টস, কাল তোমাদের ম্যাথ পরীক্ষা নেব। এই কথা শুনে গাট্টু রাহুলকে বলল, রাহুল, তুমি চিন্তা করো না, আমি কালকেও তোমাকে এরকম করেই চিটিং করিয়ে দেব। পরের দিন দুজনে অন্য দিনের মতো একসাথে বসে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু তখনই টিচার এসে গাট্টুকে বলে, গাট্টু, তুমি এখানে সোনার সাথে বসো। কিন্তু মিস, আমি তো সবসময় রাহুলের সাথেই বসি। কিন্তু আজকে তুমি এই সিটে বসবে। টিচারের কথা মেনে গাট্টু সোনার পাশে বসে পড়ে, আর রাহুল একা বসে পরীক্ষা দেয়। গাট্টু মন খারাপ নিয়ে তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়ে দেয়, কিন্তু রাহুল এটাই ভাবতে থাকে, আমি তো একটা প্রশ্নেরও উত্তর জানি না, এবার আমি কি করব? রাহুল ফেল করলে রাহুল আর গাট্টু দুজনেই কাঁদতে শুরু করে দেয়। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে পরীক্ষায় খাতা থেকে চিটিং করিয়ে দেবে। সরি রাহুল, কিন্তু মিস আমার সিট চেঞ্জ করিয়ে দিয়েছিল। এদের দুজনকে কাঁদতে দেখে টিচার ওদের কাছে এসে বুঝিয়ে বলে, রাহুল, আমি জানতাম তুমি সব সময় গাট্টুর খাতা থেকে চিটিং করে পাশ করতে,
সেই জন্য আমি তোমাদের সিট বদলে দিয়েছিলাম। আর গাট্টু, রাহুলের চেয়েও বেশি এটা তোমার জন্য একটা শিক্ষা। একজন ভালো বন্ধু নিজের বন্ধুর দোষ না ঢেকে তাকে দোষ করার থেকে আটকায়। তো বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? বন্ধুদের দোষ কখনো ঢাকা উচিত নয়, বরং তাদের দোষ করার থেকে আটকানো উচিত। স্বামী বিবেকানন্দ এবং করোনা। করোনার কারণে গাট্টু চিংকির স্কুল গত 11 মাস ধরে বন্ধ ছিল, কিন্তু করোনার প্রভাব কমতে দেখে তাদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসরুমকেই স্যানিটাইজ করা হয় এবং টিচারদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। এইদিকে স্কুল খোলার কথা শুনে গাট্টু চিংকির সোসাইটির সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অভিভাবকেরা বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিলেন। গাট্টু চিংকির বাবা, আপনি কি কাল বাচ্চাদের স্কুলে পাঠাবেন? হ্যাঁ, পাঠাতে তো হবেই, কারণ অনলাইন ক্লাসে বাচ্চারা ঠিক করে পড়াশোনা করতে পারছে না। স্কুলে গিয়ে অন্তত ঠিক করে পড়তে তো পারবে। কোনো সুবিধাই হবে না। এতদিন গ্যাপের পর হঠাৎ করে পড়াশোনার প্রেশার বাচ্চারা সহ্যই করতে পারবে না। অন্যদিকে গাট্টু চিংকিও ভয় পেয়েছিল, ওরাও স্কুলে যেতে চাইছিল না। আমরা স্কুলে যাব না, ওখানে করোনা আছে। সোনা, তোমার বন্ধুরাও তো সেখানে যাবে। কেউ যাবে না স্কুলে। আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম, রাজু, গুড্ডি, সমীর কেউ স্কুলে যেতে চাইছে না। আমিও স্কুলে যাব না। এই কথা বলে গাট্টু চিংকি কাঁদতে শুরু করে, আর মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায়। 12 জানুয়ারির সকাল হয়। মা অনেক কষ্ট করে গাট্টু চিংকিকে স্কুলের জন্য রেডি করে বাবার সাথে পাঠিয়ে দেয়। বাবা স্কুলের সামনে আসতেই ওয়াচম্যান তাকে আটকায়। স্যার, করোনার জন্য ভেতরে প্যারেন্টসদের অ্যালাউ করছে না। আপনি প্লিজ এখন যান, সন্ধ্যাবেলা এখানেই ওয়েট করবেন। আপনার বাচ্চাকে আপনার কাছেই পৌঁছে দেওয়া হবে। ওয়াচম্যানের কথা শুনে বাবা চলে যায় এবং ওনাকে চলে যেতে দেখে গাট্টু চিংকি আরো কাঁদতে শুরু করে। বাচ্চারা, তোমরা ভেতরে যাও, ভয় পেও না। ক্লাসে মিশ্র স্যার তোমাদের জন্য ওয়েট করছেন। ক্লাসে গাট্টু চিংকি উদাস হয়ে বসেছিল। ক্লাসে এখন সেই আগের মতো ব্যাপারটাই নেই। সব বাচ্চাদের একে অপরের চেয়ে দূরে বসিয়ে দেওয়া হয়েছিল, যার প্রভাব বাচ্চাদের মুডের ওপর পড়েছিল। মিশ্র স্যার পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে তিনি হঠাৎ করে থেমে যান এবং মন খারাপ নিয়ে উদাস বাচ্চাদের দেখতে থাকেন। আমি জানি তোমরা সবাই ভয় পেয়ে আছো। এরকম অবস্থায় পড়ানো ঠিক হবে না। আমরা গল্প করলে বরং তোমাদের মন হালকা হবে। গাট্টু, বলো কি অসুবিধা হচ্ছে? স্যার, সবাই বলছে এখন আর স্কুল একদম আগের মতো হবে না। আপনি পড়ালেও আমাদের মাথায় কিছুই ঢুকবে না। এত লম্বা ছুটির পরে হঠাৎ করে পড়াশোনা শুরু করলে আমাদের ওপরে চাপ পড়বে। স্যার, করোনা এখনো যায়নি। আমাদের কোনো বন্ধুরা স্কুলে আসেনি। আমাদেরকে জোর জবরদস্তি স্কুলে পাঠানো হচ্ছে। গাট্টু চিংকির কথা শুনে মিশ্র স্যার বললেন, বুঝেছি, তোমরা সবাই ভয় পাচ্ছ। তোমাদের ভয় দূর করার জন্য আজকে আমি তোমাদের এমন একজন মহাপুরুষের গল্প শোনাবো, যিনি জীবনে কারোর থেকে ভয় পাননি। নিজের লক্ষ্যে স্থির হয়ে পুরো জগতে মহান আখ্যা পেয়েছিলেন। তো বলতে পারবে কে সেই মহাপুরুষ? আমি জানি সেই মহাপুরুষটি কে। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। একদম ঠিক বলেছ গাট্টু। স্বামী বিবেকানন্দর কাহিনী এবং ওনার বিচার শুধু আমাদেরকেই নয়, পুরো জগৎকে এই করোনা থেকে মুক্তি পেতে প্রেরণা দিতে পারে। স্যার, বলুন না ওনার কাহিনীটা। পদযাত্রা করতে করতে স্বামী বিবেকানন্দ জঙ্গল দিয়ে পেরোচ্ছিলেন। তক্ষুনি কিছু বানর তার পিছু নেয়। স্বামীজি ভয় পেয়ে যান এবং দ্রুত দৌড়াতে শুরু করেন। বানরগুলো তার পিছু দৌড়াতে শুরু করে, স্বামীজি সামনে এবং বানরগুলো তার পিছনে। এইভাবে দৌড়াতে দৌড়াতে স্বামীজি অনেকটা দূর চলে আসেন। তারপরে কি হলো? বানরগুলো কি স্বামীজির পিছু ছাড়ে? না, বানরগুলো ওনার পিছু ছাড়ে না।
দৌড়াতে দৌড়াতে স্বামীজি ভাবেন আমি দৌড়াচ্ছি বলেই বানরগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে, তার মানে আমি ভয় পাচ্ছি বলেই ওরা আমাকে ভয় দেখাচ্ছে। যদি আমি এদের ভয় না পেয়ে এদের মোকাবিলা করি তাহলে এরা পালিয়ে যাবে। বাচ্চারা স্বামীজি দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে পড়েন। তিনি একটা লাঠি তুলে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালেন এবং অবাক ব্যাপার, বানরগুলো লাঠি দেখে পালিয়ে গেল। এইভাবেই স্বামীজি সাহসের সাথে সংকটের মোকাবিলা করেছিলেন এবং সফল হয়েছিলেন। তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলে? চিংকি উঠে দাঁড়িয়ে বলল, এটাই যে আমাদের নির্ভয় হয়ে স্বামীজির মতো সমস্যার মোকাবেলা করা উচিত। করোনা আমাদের সামনে সমস্যার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের তাকে ভয় পাওয়া উচিত না, তার বিরুদ্ধে মোকাবেলা করা উচিত একদম স্বামীজির মতো করে। আমরা যতটা ভয় পাবো করোনাও আমাদের ততটাই ভয় পাওয়াবে। আমাদের উদ্দেশ্য হলো পড়াশোনা করা। আমরা ভয় না পেয়ে সতর্ক হয়ে নিজেদের পড়াশোনার উপর ফোকাস করলে আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ স্বামীজি বলেছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাহলে এবার বলো, তোমরা করোনা থেকে আর ভয় পাবে না? তাহলে তোমরা এবার রোজ স্কুলে আসবে তো, এবং নিজের বন্ধুদেরও স্কুলে আনবে? হ্যাঁ। এইভাবেই স্বামী বিবেকানন্দর গল্প শুনে গাট্টু আর চিংকির সাথে ক্লাসের সব বাচ্চাদের মধ্যে সাহস এবং তারা করোনার সাথে মোকাবিলা করার শক্তি পায়। ট্রেনে সফর। গাট্টু চিংকি বাবার গাড়িতে সফর করেছিল, মামার বাইকে সফর করেছিল, রিক্সাতে সফর করেছিল, বাসেতে সফর করেছিল, আর এমনকি কিছুদিন আগে প্লেনেও সফর করেছিল। কিন্তু বেচারা গাট্টু চিংকির কষ্টটা তো দেখো, তারা আজ পর্যন্ত ট্রেনে সফর করেই। ওরা সুযোগ পেলেই বাবার কাছে বায়না করত, কিন্তু বাবার তো একটাই উত্তর, বাবা বাবা তুমি আমাদের ট্রেনে কবে চাপাবে? ট্রেনেতে চাপবে? চলো সাবিত্রী গার্ডেন। না বাবা, আমরা ওই গার্ডেনে ছোট ট্রেনে চড়বো না। তুমি সব সময় আমাদের ওই ট্রেনেই ঘোরাতে নিয়ে যাও। তাহলে কোন ট্রেনে বসতে চাও? আমরা সত্যিকারের ট্রেনে বসতে চাই, যেটা বকবক করে, যেটা লাইনে চলে, যেটায় বড় বড় ডাব্বা থাকে। আমরা ওটাতে বসতে চাই আর বকবক বকবক করে ঘুরতে চাই। গাট্টু চিংকি শুধু এটা বলেই থামলো না, ওরা বাবার সামনে ভাগ ভাগ করে ট্রেনের অ্যাক্টিং করতে করতে নাচতে লাগলো। আর বেচারা বাবার কান ঝালাপালা হয়ে গেল। গাট্টু চিংকি রোজ ইউটিউবে ট্রেনের ভিডিও দেখতে থাকতো আর প্রতিদিন ট্রেনের ব্যাপারে গল্প করত। ওদের এই অবস্থা দেখে মায়ের খুব খারাপ লাগতো। একদিন মা বাবার সাথে কথা বলল, তো বাবা বলল, আরে আমারও স্বপ্ন বাচ্চাদের সাথে ট্রেনের সফর এনজয় করার, কিন্তু অফিসের কাজের থেকে সময়ই তো পাই না। আরে কিছু হবে না, অনেক কাজ করে নিয়েছো, এখন বাচ্চাদের জন্য সময় বের করো। আমি কি আনন্দ স্যারের সাথে কথা বলবো, নাকি তুমি কাল 5 দিনের ছুটি স্যাংশন করিয়ে আনতে পারবে সেটা বলো। এরপরে বাবা আর কি বলতো, বাবাকে তো মায়ের কথা মানতেই হতো। পরের দিন গাট্টু চিংকি স্কুলে গেল, তো ওদের পিছনে পিছনে মাও স্কুলে গেল আর সোজা হেডমাস্টার মিশ্রা স্যারের সাথে দেখা করলো। এমনিতে তো আমি ছুটি দিতামই না, আমাদের গাট্টু চিংকি আজ পর্যন্ত ট্রেনে সফরই করেনি, তাহলে আর কি করলো? আমার দুটো ব্রাইট স্টুডেন্টকে নিয়ে যান আর ওদেরকে ট্রেনের সফর করান। ওদের আমি 5 নয়, পুরো 6 দিনের ছুটি দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সন্ধ্যাবেলায় যেই গাট্টু চিংকি বাড়ি ফিরল, অমনি মা ওদের সারপ্রাইজটা দিল। গাট্টু চিংকি, কাল থেকে 6 দিনের জন্য স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কেন মা? কারণ কালকে আমরা কোঙ্কন যাব, তোমাদের মাসির বাড়ি, তাও ট্রেনে করে। এই সারপ্রাইজটা তো গাট্টু চিংকি সহ্যই করতে পারলো না। ওদের দুজনের চোখেই জল চলে এলো। আরে এতে কাঁদার কি আছে, তোমাদের তো নাচা উচিত। কিন্তু মিস্টার স্যার আমাদের একদিনেরও ছুটি দেবে না। একদম দেবেন, কারণ উনি অলরেডি ছুটি দিয়ে দিয়েছেন, তাও আবার 6 দিনের। মা গাট্টু চিংকিকে পুরো ব্যাপারটা বলল। এটা শোনার পর গাট্টু চিংকি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। পরের দিন
মা, বাবা আর গাট্টু চিংকি অনেক লাগেজ সাথে নিয়ে রেলওয়ে স্থানক পৌঁছালো। তো ওদেরকে দেখেই একটা কুলি এগিয়ে এলো আর সে ওদের লাগেজ তুলে নিল। তুমি এই লোকটাকে সব জিনিসপত্র কেন দিয়ে দিলে? ও যদি জিনিসগুলো নিয়ে পালিয়ে যায়? আরে চিংকি, ওটা কুলি, আমরা ভিডিওতে দেখছিলাম না। স্টেশনে বেশ ভিড় ছিল। আলাদা আলাদা ধরনের লোক এদিকে ওদিকে ঘুরছিল। কেউ খাচ্ছিল তো কেউ গান গাইছিল, আবার কেউ লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য টিকিট কাটছিল। কিন্তু বাবা সবার টিকিট আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিল। কুলির পিছনে পিছনে সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোঙ্কান এক্সপ্রেসের কাছে এলো। ট্রেনটা বেশ লম্বা আর সুন্দর ছিল। গাট্টু চিংকি ট্রেনটাকে ছুঁয়ে দেখছিল। তো বাবা বলল, আরে চলো, না হলে তো ট্রেনটা ছেড়ে দেবে। তারপর সবাই ভিতরে একটা এসিওয়ালা কম্পার্টমেন্টে গিয়ে বসলো। একটু পরেই ট্রেন চলতে শুরু করলো আর গাট্টু চিংকি মজা পেতে লাগলো। মনে হচ্ছে আমরা ট্রেনে না, কোনো নৌকায় বসে আছি। মজা লাগছে তো? তখনই একটা লোক খাবারের অর্ডার নিতে এলো আর বাবা ওকে খাবারের অর্ডার দিয়ে দিল। স্যার, 15 মিনিট পরেই আপনার খাবার এখানে পৌঁছে যাবে। লোকটা চলে গেল। এক একটা স্টেশন পেরোতে লাগলো আর কোঙ্কান রেলওয়ে বড় বড় পাহাড়, ব্রিজ আর টানেল ছাড়িয়ে আনন্দের সাথে হুইসেল বাজাতে বাজাতে এগোতে লাগলো। ট্রেন টানেলে ঢুকলেই পুরো ট্রেনে রাতের মতো অন্ধকার হয়ে যাচ্ছিল আর টানেল থেকে বাইরে বেরোতেই দিনের আলো। 5 মিনিটে রাত আর 5 মিনিটে দিন, এটা আমরা শুধু ট্রেনেই পাবো। হ্যাঁ, এই জন্যই তো ট্রেনে সফর করার মজাই আলাদা। আর ট্রেনের সফর অনেকটা সস্তাও হয়। আর না ট্রাফিকের ঝামেলা, না পাংচারের প্রবলেম। একদম ঠিক কথা। কিন্তু লোকজন ট্রেনকে খুব নোংরাও করে। এখানে ওখানে পানের পিক ফেলে, র্যাপার্স, জলের বোতল সবকিছুকে ফেলে কম্পার্টমেন্টকে নোংরা করে। এটা তো একদম ঠিক নয়। ট্রেনে ডাস্টবিনের সুবিধা আছে, আমাদের উচিত সেখানেই নোংরা ফেলা। আমাদের ভারতীয় রেলওয়ে পুরো পৃথিবীতে 4র্থ স্থানে আছে। প্রতিদিন কোটি কোটি লোককে এখান থেকে ওখানে নিয়ে গিয়ে যাত্রীদের জীবন সহজ করে দেয়। লকডাউনেও ট্রেন কি না করেছে, অক্সিজেন পৌঁছানো, ওষুধ পৌঁছানো, আর আজও দরকারি জিনিস এখান থেকে ওখানে পাঠাচ্ছে ভারতীয় রেলওয়ে। সেই জন্যই আমাদের সবার উচিত এর যথার্থ সম্মান দেওয়া। একে নষ্ট করা একদম উচিত না। 1 ঘন্টা পেরিয়ে গেল। গাট্টু চিংকি বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল। ওদের পুরো ট্রেনটা ঘুরতে ইচ্ছে হলো। ট্রেনে লাগানো টয়লেটসগুলো দেখে নিজেদের প্রশ্নের উত্তর খোঁজার ছিল। ওরা মা বাবার কাছে পারমিশন চাইল। তো বাবা বলল, হ্যাঁ যাও, কিন্তু কম্পার্টমেন্ট মনে থাকবে তো? আর হ্যাঁ, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে না, হাত বাইরে বের করবে না একদম। মা! হ্যাঁ বাবা, জানি তোমরা বিশাল বুদ্ধিমান, এবার যাও। তারপর আর কি, লম্বা সাপের মতো ট্রেনের পেটে গাট্টু চিংকি এক একটা কামরা ঘুরতে লাগলো। আলাদা আলাদা লোক তাদের আলাদা আলাদা ভাষা শুনে এনজয় করতে লাগলো আর তালি বাজিয়ে গাইতে লাগলো। সেটা শুনে যাত্রীরাও ওদের সাথ দিতে লাগলো। রেলগাড়ি রেলগাড়ি ঝুক 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 ঝুক। মাঝখানের স্টেশন বলে রুক 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 রুক। এইভাবে গাট্টু চিংকি নিজের খুশিতে সমস্ত যাত্রীদের আর টিসিকেও শামিল করে নিল। সবাই গাট্টু চিংকিকে অনেক ভালোবাসা দিল। গাট্টু দেখ না, কত অর্ডারস আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। গাট্টু চিংকি গেছে ওয়াটার পার্ক। গাট্টু চিংকি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন 4 জন ওয়াটার পার্ক যাবে যে। গাট্টু চিংকি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা।
আরে হ্যাঁ হ্যাঁ গট্টু চিঙ্কি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসবো। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো, আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা, আমি আর গট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডিও হয়ে যাব। এটা বলে গট্টু চিংকি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়। সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গট্টু চিঙ্কি, ওই দেখো রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাবো। কিন্তু তোমরা কারেই বসো, হ্যাঁ আমি নিয়ে আসছি, বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। হ্যাঁ বাবা, আর আমার জন্য ইয়েলো কালারের। ঠিক আছে বাচ্চারা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইমস্যুট নিয়ে আসে আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গট্টু চিংকি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। ওয়াও, এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিঙ্কি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডসে যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গট্টু চিংকি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে, সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইমস্যুট পরতে হবে। চিংকি চ আমার সাথে আয়, আর গট্টু যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়, ঠিক আছে? ঠিক আছে মা। গট্টু চিংকি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল আর অনেকগুলো ফান রাইডার ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে আর দেখো কত আনন্দ করছে, মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না, আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো, আর চিঙ্কি তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও, আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক আছে বাবা। তারপর গট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায় আর গট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গট্টু বাবা, টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিঙ্কি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গট্টু চিঙ্কি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে, এই নে। তুমিও নাও, এই নাও চিঙ্কি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয় আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গট্টু চিঙ্কির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই। তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা, যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার? আমি তো বার্গার খাবো মা, আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয় আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়াও মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে।
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার। তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই 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 পুলটাতে আবার যাব, যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিঙ্কি নিজের লাঞ্চ ফিনিশ করে, আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়। বিকেল অবধি গাট্টু চিঙ্কি খুব এনজয় করে, আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। অপেক্ষা। অনেক সময় আগে একটি শহরে গাট্টু নামের একটি ছেলে নিজের মা বাবার সাথে থাকতো। গাট্টু কারোর সাথে কথা বলতো না, আর না কারোর সাথে খেলতো। গাট্টু, যাও বাইরে খেলো। না মা, আমার খেলতে খেলতে ভালো লাগে না। আর স্কুল তো ওর একদমই পছন্দ ছিল না, তাই জন্য স্কুলে পৌঁছে প্রথম পিরিয়ডের ঘন্টি বাজার পরেই ছুটির হওয়ার অপেক্ষা করতে থাকতো। গাট্টু, তুমি কি করছো? ছুটি হওয়ার অপেক্ষা করছি। এই কারণে ওর সব সাবজেক্টসে অনেক কম মার্কস আসতো। আরো একবার যখন ওর মার্কস কম এলো, ওর টিচার ওকে প্রিন্সিপালের কাছে নিয়ে গেল। প্রিন্সিপাল স্যার, আরো একবার গাট্টুর কম মার্কস এসছে, আপনি একে বোঝান। এই বলে টিচার ওখান থেকে চলে গেল। প্রিন্সিপাল গাট্টুকে বলল, কি ব্যাপার গাট্টু, তোমার এত কম মার্কস কি করে আসলো? সেটা এই জন্যে কারণ আমার স্কুল ভালো লাগে না। কি? হ্যাঁ, আমার স্কুল আসতে একদম ভালো লাগে না। কিন্তু স্কুলে তো নতুন নতুন বই হয়, নতুন নতুন বন্ধু হয়, যাদের সঙ্গে আমরা খেলি, কথা বলি। তাহলে তোমার স্কুল আসতে কেন ভালো লাগে না? কারণ আমার পড়তে, খেলতে, কারোর সঙ্গে কথা বলতে একদম ভালো লাগে না। গাট্টুর কথা শুনে প্রিন্সিপাল স্যার বুঝে গেলেন যে আসল সমস্যাটা কি। সে গাট্টুকে বলল, চলো আমি তোমাকে একটা গল্প বলছি। একবার একটি গ্রামে চন্দন নামের একটা ছেলে থাকত। যখন চন্দন বড় হলো, তখন সে ভেবে নিল যে এখন আমিও গ্রামের অন্য লোকেদের মতন শহরে কাজ করতে যাব। আর পরের দিন সে কিছু গ্রামের লোকেদের সঙ্গে চলে গেল। গ্রাম আর শহরের মাঝখানে একটি বড় নদী যেত। নদী দেখে চন্দন থেমে গেল আর ভাবতে লাগলো, আমি এই নদী কি করে পার করব? আমি তো সাঁতারও জানি না। আবার এই নদী পার করতে গিয়ে আমি প্রথম দিনই না ডুবে যাই। কি হলো চন্দন, তুমি কি ভাবতে শুরু করলে? সাঁতার কেটে নদীটা পার করো? চন্দন জানতো যদি সে বলে যে সে সাঁতার কাটতে জানে না, তো লোকেরা ওকে নিয়ে ঠাট্টা করবে। তাই জন্য সে বলল, না না, আমি সাঁতার কেটে গেলে আমার কাপড় জামা ভিজে যাবে। তোমরা সবাই চলো, আমি নদীর সামনের দিক দিয়ে ঘুরে আসছি। কিন্তু নদী তো অনেক বড়, তুমি সময় মতন কাজে পৌঁছাতে পারবে না। আমি অনেক গতিতে দৌড়াতে পারি, দেখো আমি তোমাদের থেকে আগে পৌঁছে যাব। চন্দনের এমন বলাতে গ্রামের লোকেরা সাঁতার কেটে নদী পার করে চলে গেল। আর চন্দন নদী পার করার জন্য দৌড়াতে শুরু করল। কিন্তু নদী অনেক বড় ছিল। এই নদী তো সত্যি তো অনেক বড়। হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, আমি সময় মতন কাজে পৌঁছে যাব। কিন্তু যতক্ষণে সে কাজে পৌঁছালো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আমার প্রথম দিনই দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, কাল থেকে আমি তাড়াতাড়ি এসে যাব। পরের দিন সে সূর্য ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেল আর দৌড়ে নদী পার করলো, আর সব থেকে আগে কাজে পৌঁছে গেল। আজ তো আমি কাজ শুরু হওয়ার আগেই আমি কাজে পৌঁছে গেলাম। এমন সে রোজ সকালে তাড়াতাড়ি উঠে নদী পার করে সবার আগে কাজে পৌঁছে যেত। তারপর একদিন তার উঠতে দেরি হয়ে গেল। তারপরে সে দৌড়ে নদী অবধি পৌঁছালো। তখন সব গ্রামবাসীরা নদী পার করছিল। চন্দন, মনে হয় তোমার দেরি হয়ে গেছে, তুমি আজকে সময় মতন কাজে পৌঁছাতে পারবে না। গ্রামবাসীরা সাঁতার কেটে নদী পার করে নিল, আর চন্দন দাঁড়িয়ে সেখানে ভাবতে শুরু করলো, যদি আমি আজকে কাজে না গেলাম তো মালিক অনেক রেগে যাবেন। কিন্তু আমি তো সাঁতার কাটতেও জানি না। কিন্তু চন্দনের কাছে কোনো উপায় ছিল না। তাই সে ভাবলো, চলো একবার চেষ্টা করে দেখি।
সে নদীতে ঝাঁপিয়ে পড়ল। আরে এই জল তো অনেক গভীর, লোকেরা কি করে সাঁতার কাটে? আমার তো অনেক ভয় লাগছে। তারপরে সে সাঁতার কাটতে শুরু করলো, আর সে কিছুক্ষণের মধ্যে সাঁতার কাটতে শুরু করে দিল। সে নিজের উপরে বিশ্বাস করতে পারছিল না। আরে আমি তো সাঁতার কেটে নিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আমি সাঁতার কাটতে জানি বলে। তারপর সে রোজ গ্রামবাসীদের মতন রোজে সাঁতার কেটে নদী পার করতে শুরু করলো। তো গাট্টু, এই গল্পতে তুমি কি শিখলে? এটা যে সাঁতার কাটা সহজ হয়। না, এই গল্পতে আমরা এটা শিখলাম যে যখন তুমি অন্য বাচ্চাদের সঙ্গে কথা বলবে না, তো তুমি কি করে জানতে পারবে যে তোমার ওদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, বা ওদের সঙ্গে খেলতে ভালো লাগে না, বা ওদের সঙ্গে পড়তে ভালো লাগে না। সেই জন্যে তোমার এই সব জিনিস করে দেখা উচিত, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। গাট্টু প্রিন্সিপালের কথা বুঝতে পারল। পরের দিন ও সব বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করলো। গাট্টু, তোমার কোন কার্টুন পছন্দ? আমার ইউটিউবে দেখানো টুনটুন কিডসের কার্টুন ভালো লাগে, সেটা তো আমাদেরও ভালো লাগে। আর এইভাবে গাট্টু ওর সাথে কথা বলা ভালো লাগলো। এরমই ও পড়তে আরম্ভ করলো। তো পড়তেও ভালো লাগলো আর খেলতেও। আরে এই স্কুল তো খুব ভালো জিনিস হয়, এখন আমি আর কোনোদিনও স্কুলের ছুটির অপেক্ষা করব না। এইভাবে প্রিন্সিপালের গল্প শুনে গাট্টু ছুটির অপেক্ষা করা বন্ধ করে দিল, আরও স্কুল এনজয় করতে লাগলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।